থ্যাংক ইউ। তাহলে ওয়েলকাম ব্যাক আর মেইন থিম, আমাদের মূল আলোচনায় চলে আসি। সো আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকাটাই ভালো, আর ভালো থেকে ভালো কিছু করাটা আরো ভালো। সো আমার বিশ্বাস আপনারা সকলেই ইনশাল্লাহ ভালো কিছু করবে। সো ওয়েলকাম ব্যাক আর মেইন ইনশাআল্লাহ। থিম, মূল আলোচনায় এবার চলে যাই। আমরা জানি ইংরেজ সাহিত্যের টোটাল যুগ হচ্ছে 8টি। একটু গল্প করি। যেমন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, এন্ড বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড। এই হচ্ছে ইংরেজি সাহিত্যের 8টি যুগ, যা একদম সংক্ষিপ্ত নাম দ্বারা প্রকাশ করা হলো: অ্যাংলো স্যাক্সন, মিডল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন এন্ড পোস্ট মডার্ন পিরিয়ড। এর মধ্যে থেকে লেকচার থ্রি যেটা, সেটা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। আর এই নিও ক্লাসিক্যাল পিরিয়ড সম্পর্কে আমরা আজকে জানি। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। আমরা ছোট করে আমরা এখানে লিখি শব্দটা, দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। NEO, নিউ। NEO, দি নিউ, নট নিউ, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। ইংরেজি সাহিত্যের যুগ অনুসারে হয় চতুর্থ নম্বর, কিন্তু লেকচার অনুসারে হয় তৃতীয় নম্বর। শব্দটা হবে দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এর সঠিক যুগটা বলা হয় 1660 থেকে 1785 হয়, তবে পারফেক্ট নয়। পারফেক্ট হচ্ছে 1798। এটা পারফেক্ট নয়, এটা পারফেক্ট। নিও ক্লাসিক্যাল পিরিয়ড এমন একটা পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের যুগটা 1660 থেকে 1785 অথবা 98, দুটি হয়, তবে 85 ভ্রান্ত ধারণা, 98 পারফেক্ট। অপশনে যেটা থাকবে সেটা দেবো, দুটোই থাকলে পারফেক্ট হচ্ছে 1798। আমরা জানি ইংলিশ সাহিত্যের 8টি যুগের মধ্যে 4টি যুগকে ডাবল লেখা হয়েছে: মিডল ইংলিশ পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড। মনে রাখবেন, যুগের ক্ষেত্রে কখনো ডাবল হয় না, কোনো ব্যক্তির জন্ম মৃত্যুর ক্ষেত্রে কখনো ডাবল হয় না, কোনো গ্রন্থ প্রকাশনের ক্ষেত্রে ডাবল হয় না, যে কোনো একটি হয়। এখানে দুটি হয়, পারফেক্ট হচ্ছে 1798। নিও ক্লাসিক্যালকে বলা হয় 17 অ্যান্ড বলা হয় 18 সেঞ্চুরি। 17 and 18 সেঞ্চুরি, 17 and 18 সেঞ্চুরি। নিও ক্লাসিক্যালের বাংলা অর্থ হচ্ছে নব্য ধ্রুপদী। নব্য ধ্রুপদী। নব্য ধ্রুপদী একটা সহজ সহজ বাংলা হচ্ছে নকল। নব্য ধ্রুপদী একটা সহজ বাংলা হচ্ছে নকল। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের নাম জানলাম, রেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের যুগটা সঠিক 1660 থেকে 1798। একে বলা হয় 17 and 18 সেঞ্চুরি। মনে রাখবেন, সালের সাথে শতাব্দীর কোনো সম্পর্ক নেই। নিও ক্লাসিক্যালের বাংলা অর্থ নব্য ধ্রুপদী। ন বয়জা ফেলা, দরিদ্র বুধ পদ ঋষি। নব্য ধ্রুপের একটা সহজ বাংলা হচ্ছে নকল। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের অপর নাম। ইংলিশের 4টি যুগের 4টির অপর নাম আছে, 4টির অপর নাম নেই। নিও ক্লাসিক্যালের একটি অপর নাম দি সুডো ক্লাসিক্যাল পিরিয়ড। PSEUDO, দি সুডো ক্লাসিক্যাল পিরিয়ড। PSEUDO, PSEUDO, দি সুডো ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের একটি অপর নাম হচ্ছে দি সুডো ক্লাসিক্যাল পিরিয়ড। PSEUDO, অথবা তার আরেকটি অপর নাম হচ্ছে দি ইনলাইটমেন্ট পিরিয়ড। ENLIGHTENMENT, ইনলাইটমেন্ট পিরিয়ড। শব্দটাকে ভাঙলে এরকম হয়: ENLIGHTENMENT, ইনলাইটমেন্ট পিরিয়ড। ENLIGHTENMENT। ছোট করে বাংলা অর্থ লেখা বলা হয় আলোকিত যুগ। আলোকিত যুগ। আলোকিত যুগ। আলোকিত যুগ। আলোকিত যুগ। এবার খেয়াল করি, নিও ক্লাসিক্যাল পিরিয়ড অনেকটা পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের আমরা নাম জানলাম, রেশন জানলাম, সেন্সর জানলাম, বাংলা অর্থ জানলাম, তার অপর নাম জানলাম। নিও ক্লাসিক্যালের 3টি অপর নাম, একটা হচ্ছে সুডো ক্লাসিক্যাল পিরিয়ড, আর একটি হচ্ছে ইনলাইটমেন্ট পিরিয়ড। এর বাংলা অর্থ বলা হচ্ছে আলোকিত যুগ।
নাম আসলে ডিউরেশন ডিউরেশেষ নাম এই দুইটি সাধারণত হয়, কখনো সেঞ্চুরি, কখনো বাংলা অর্থ, কখনো তার অপর নাম। দেখেন এবার 46 বিসিএস আসছে, এলিজাবেথের পিরিয়ড অপর নাম কি? গোল্ডেন এজ বা স্বর্ণ যুগ। ঠিক একই রকম যদি আপনাদেরও পরীক্ষায় আসে যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড একটি অপর নাম কি? নিউ এ বর্ণ আছে তিনটে, তার তিনটি অপর নাম। একটি বলা হচ্ছে দি সুডো ক্লাসিক্যাল পিরিয়ড, আরেকটি হচ্ছে দি ইনলাইটএনমেন্ট পিরিয়ড, এর বাংলা অর্থ হচ্ছে আলোকিত যুগ। সাধারণত পরীক্ষায় নাম আসলে ডিউরেশন ডিউরেশেষ নাম, কখনো সেঞ্চুরি, কখনো বাংলা অর্থ, কখনো তার অপর নাম। এবার আমরা গল্প করি, দেখেন। নিও ক্লাসিক্যাল পিরিয়ড মানে একটা পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সঠিক যুগটা হবে 1660 থেকে 1798, এটা হচ্ছে পারফেক্ট। কেননা নিও ক্লাসিক্যাল পরে রোমান্টিক পিরিয়ডটা অবশ্যই আরম্ভ হয়েছে 1798 থেকে 1832, তার মানে এটা দিয়ে শেষ হয়েছে, এখানে এটা পারফেক্ট, এটা যাত্রা শুরু। কোনো কোনো বইতে নিও ক্লাসিক্যাল এখানে 85 লিখেছে, কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা। আমরা দুটোই জেনে রাখলাম, এর মধ্যে সঠিক ধারণা সেটা ইউজ করব, আর যেটা ভ্রান্ত ধারণা সেটা হাইড করব। নিও ক্লাসিক্যালের পূর্বে একটা যুগ ছিল রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স পিরিয়ড আমরা অবশ্যই জানি যে 1660 সালে শেষ হয়েছে, আর আরম্ভ হয়েছে বলা হয় 1500 সাল। এবং দেখেন এই যুগটা যখন শেষ হয়েছে তখন নিও ক্লাসিক্যাল যাত্রা শুরু হয়েছে। রেনেসান্স পিরিয়ডের যুগটা আমরা জানি 1500 থেকে 1660। একটি যুগ যখন শেষ হয় তার ধারাবাহিকতার অন্যান্য যুগগুলি আরম্ভ হয়। রেনেসান্স দেখেন অ্যাংলো সেকশন 450 থেকে 1063, মিডল এজ 1063 থেকে 1500 বা 1485, রেনেসান্স 1500 থেকে 1660, নিও ক্লাসিক্যাল 1660 থেকে 98, রোমান্টিক 98 থেকে 85 বা 98, এবং বলা হচ্ছে রোমান্টিক 98 থেকে 32, ভিক্টোরিয়ান 32 থেকে 1, মডার্ন 1 থেকে 36 বা 39, পোস্ট 39 থেকে 39 থেকে স্টিল নাও। প্রত্যেকটা যুগের সিকোয়েন্স মেনটেন করা হয়েছে, এখানে তিনটে আমরা এক্সাম্পল দিলাম। রেনেসান্স 1500 থেকে 1660, নিও ক্লাসিক্যাল যেটা আলোচনা করা হচ্ছে 1660 থেকে 1785 বা 98, 98 রাইট, রোমান্টিক 98 থেকে 32। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের যুগটা 1660 থেকে 1798, এটি পারফেক্ট। একে বলা হয় 17 and 18 সেঞ্চুরি, শতাব্দীর সাথে সালের সম্পর্ক নেই। নিও ক্লাসিক্যালে বাংলা অর্থ হচ্ছে নব্য ধ্রুপদী। নব্য ধ্রুপদী একটা সহজ বাংলা হচ্ছে নকল। নব্য ধ্রুপদীর একটা সহজ বাংলা হচ্ছে নকল। নকল আর নব্য ধ্রুপদী এই দুইটার একটা ভালো ইংরেজি হচ্ছে সুডো ক্লাসিক্যাল পিওর। সুডো ক্লাসিক্যাল পিওর। সুডোর যদি সিনোনিম খুঁজি আমরা তাহলে এরকম পাবো, দেখেন। কপি, ডুপ্লিকেট, আর্টিফিশিয়াল, নিকনেম, অথবা বলা হচ্ছে ফলস। তাহলে আসল নয় যেটা সেকে বাংলায় বলা হয় নকল, আর নকলের একটা স্ট্যান্ডার্ড শব্দ হচ্ছে নব্য ধ্রুপদী। এবার আরো গল্প করি, দেখেন। ইংরেজ সাহিত্যের 8টি যুগ যেমন অ্যাংলো সেকশন, মিডিল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল। ইংরেজ সাহিত্যের 8টি যুগ অ্যাংলো সেকশন, মিডিল এজ, রেনেসান্স, নিও ক্লাসিক্যাল। নিও ক্লাসিক্যালে ব্যক্তিদের কোনো ক্রিয়েটিভিটি ছিল না। নিও ক্লাসিক্যালে ব্যক্তিরা উপরের এই তিনটে যুগ, ব্যক্তি, পার্সন, সাহিত্যকর্ম, অনেক কিছু চুরি করত, কপি করত, অনুকরণ অনুসরণ করে সাহিত্য রচনা করেছিল। এই জন্য তাদেরকে বলা হয় নব্য ধ্রুপদীর যুগ, অথবা নকলের যুগ, অথবা নিও ক্লাসিক্যাল পিরিয়ড, অথবা আরেকটা শব্দ সুডো ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যালে ব্যক্তিদের কোনো ক্রিয়েটিভিটি ছিল না, উপরের যুগ ব্যক্তি পার্সন থেকে অনেক কিছু চুরি করত, কপি করত, অনুকরণ অনুসরণ করে সাহিত্য রচনা করেছিল। এই জন্য তাদেরকে বলা হয় সুডো ক্লাসিক্যাল পিরিয়ড। যখন নিও ক্লাসিক্যাল ব্যক্তির অনেক বেশি মানুষের কাছে ইনসাল্ট হলো, অপমান হলো, তখন নিও ক্লাসিক্যাল পিরিয়ডে এসে ইংরেজ সাহিত্যের নভেল, উপন্যাসের যাত্রা শুরু হলো। এর পূর্বে দেখেন আপনি আরো যুগ ছিল, ব্যক্তি ছিল, কিন্তু উপন্যাস কখনোই ছিল না। নিও ক্লাসিক্যাল পিরিয়ডে যখন উপন্যাসের যাত্রা শুরু হলো, গ্যালিবার টেবেলস, রবিনসন ক্রুসো, পামেলা, তখন এই যুগের মানুষগুলো অনেক বেশি উন্নতির দ্বার প্রান্তে পৌঁছে গেল। তখন তাদের নাম হলো ইনলাইটএনমেন্ট পিরিয়ড, যার বাংলা অর্থ হচ্ছে আলোকিত যুগ। তাহলে দেখেন নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম, অপর নাম জানলাম। নিউ ক্লাসিক্যালের ভালো বাংলা হচ্ছে নব্য ধ্রুপদী বা নকল, এর একটা ভালো ইংরেজি হচ্ছে সুডো। সুডো মানে কপি, ডুপ্লিকেট, আর্টিফিশিয়াল, নিকনেম। নিউ ক্লাসিক্যাল ব্যক্তিরে অন্য ব্যক্তির যুগে থেকে অনেক কিছু চুরি করতো, কপি করতো, এই জন্য তাদেরকে বলা হয় সুডো ক্লাসিক্যাল পিওর। যখন তারা নিজেদের ক্রিয়েটিভিটির পয়েন্ট অফ ভিউ ইংরেজ সাহিত্যে নভেল, উপন্যাসের যাত্রা শুরু করলো, তখন তাদের অপর নাম হলো ইনলাইটএনমেন্ট পিরিয়ড, যার বাংলা অর্থ হচ্ছে আলোকিত যুগ। তাহলে দেখেন নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে প্রথম স্টেপ এর নাম জানলাম, রেশন জানলাম, সেঞ্চুরি জানলাম, বাংলা অর্থ জানলাম, অপর নাম জানলাম।
নাম আসলে ডিউরেশন, ডিউরেশেষ নাম, এই দুটোই হয়, কখনো সেঞ্চুরি, কখনো বাংলার্থ, কখনো তার অপর নাম। তাহলে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সঠিক যুগটা হচ্ছে 1660 থেকে 1785, এটা বলা যায়, কিন্তু এটা পারফেক্ট নয়, পারফেক্ট হচ্ছে 98। দেখেন নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে এখান থেকে যতটুকু জানলাম, শুনলাম, বললাম, লিখলাম, এই পর্যন্ত টোটাল কনসেপ্ট ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? ইজ দ্য এনি কোশ্চেন, এনিবডি এলস? কারো কোনো কোশ্চেন আছে? শুনতে পাচ্ছেন? জি স্যার। কারো কোনো সমস্যা হচ্ছে কোশ্চেন? না। কোশ্চেন থাকলে ভালো, না থাকলে আরো ভালো। হ্যাঁ, ওকে, গুড, কমেন্টে দেখা যাচ্ছে। আই থিঙ্ক কারো কোনো কোশ্চেন নেই। এবার নিও ক্লাসিক্যাল পিরিয়ড আমরা শাখা প্রশাখার দিকে চলে যাই। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের শাখা প্রশাখার দিকে চলে যাই। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের শাখা প্রশাখার দিকে চলে যায়। নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে তিনটি ভাগে ভাগ করা হয়। নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে তিনটি ভাগে ভাগ করা হয়। আমরা এই তিনটি পার্ট দেখি কি কি। নিও ক্লাসিক্যালকে তিনটি ভাগে ভাগ করা হয়। নিও ক্লাসিক্যাল এমন একটা শব্দ যাকে তিনটি ভাগে ভাগ করা হয়, এবং ছোট্ট করে আমরা জানি এই তিনটি পার্ট। প্রথম পার্ট আমরা লিখি দা রেস্টোরেশন পিরিয়ড। দা রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশন পিরিয়ড। RESTORATN, দি রেস্টোরেশন পিরিয়ড। নিউ ক্লাসিক্যালের ছোট্ট একটি পার্ট হচ্ছে দি রেস্টোরেশন পিরিয়ড। RESTORATN শব্দটাকে সিলেবাস বা সিলেবালে ভেঙে দিলে ইউ উইল গেট এ গুড প্রনাউন্সিয়েশন। রেস্টোরেশনের বাংলা অর্থ পুনরুত্থান। পুনরুত্থান। রেস্টোরেশনের ইংলিশ অর্থ মিনস। এর অর্থ মিনস, অর্থ। রেস্টোরেশন মিনস এর অর্থ মনার্সি। MONARCHY, মনার্সি। MONARCHY। এর রেজিস্ট্রেশন পিরিয়ডের অপর নাম আছে, দেখেন, দি এজ অফ ড্রাইডেন। DRYDN, অথবা দি এজ অফ জন মিল্টন বা শুধু মিল্টন। দি এজ অফ ড্রাইডেন, এজ অফ মিল্টন যুগটা তখন আসছে যখন নিও ক্লাসিক্যাল যাত্রা শুরু হয়েছে। দ্যাট মিন 1660 থেকে বলা হয় 1700 সাল। এই ব্যাপ্তি যদি কাউন্ট করি তাহলে পাবো মাত্র 40 বছর। নিও ক্লাসিক্যালের এই পার্টটা ইম্পর্টেন্ট। রেজিস্ট্রেশন পিরিয়ড যুগটা কত সাল থেকে কত সাল, এখানে ছোট্ট করে আমরা BCS লিখে রাখি, অথবা PSC লিখে রাখি। সিম্পলি এখানে একটা কোশ্চেন, নিও ক্লাসিক্যালের তিনটে পার্ট, এই তিনটে পার্টের মধ্যে একটি পার্টের নাম হচ্ছে দি রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশন বাংলা অর্থ পুনরুত্থান, রেস্টোরেশন ইংলিশ অর্থ মনার্সি, এর অপর নাম এজ অফ ড্রাইডেন, এজ অফ মিল্টন। এবং রেস্টোরেশন পিরিয়ডের যুগটা 1660 থেকে 1700 সাল। এই ব্যক্তিকাল মাত্র 40 বছর। দেখেন মেজর পার্ট আসলে সবাই পারে, কিন্তু রিসেন্টলি মেজর পার্ট না এসে শাখা প্রশাখা আসে, আর আমাদের জন্য কনফিউশন বা জটিলতা বাড়ে। নিও ক্লাসিক্যালকে তিনটি ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটি পার্ট হচ্ছে দ্য রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশন বাংলা অর্থ পুনরুত্থান, ইংলিশ অর্থ মনার্সি, এর অপর নাম এজ অফ ডাইডেন, এজ অফ মিল্টন। যুগটা তখন আরম্ভ হয় যখন নিও ক্লাসিক্যালের যাত্রা শুরু হয়। দ্যাট মিন 1660 থেকে 1700 সাল। এর ব্যাপ্তিকাল মাত্র 40 বছর। এটা পরীক্ষা এসেছে এবং খুব ইম্পর্টেন্ট। এখানে দেখেন লিখছি BCS এবং PSC। তাহলে রেস্টোরেশন স্পেলিংটা আমরা জেনে নেই। RESTORATION, রেস্টোরেশন বাংলা অর্থ পুনরুত্থান, ইংলিশ অর্থ মনার্সি, এর অপর নাম এজ অফ ডাইডেন বা এজ অফ মিল্টন। রেস্টোরেশন যুগটা 1660 থেকে 1700 সাল। এর ব্যাপ্তিকাল মাত্র 40 বছর। এবার আমরা দ্বিতীয় পার্টে চলে যাই, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের দ্বিতীয় পার্ট। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের দ্বিতীয় পার্টে আমরা চলে যাই। তাহলে প্রথম পার্ট জানলাম হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। নিও ক্লাসিক্যালের প্রথম পার্টের নাম হচ্ছে দা রেস্টোরেশন পিরিয়ড। এবার দ্বিতীয় পার্টে পড়ে চলে যায়। নিও ক্লাসিক্যালের দ্বিতীয় পার্টির নাম হলো হচ্ছে অগস্টান পিরিয়ড। দি অগস্টান পিরিয়ড। AUGUSTAN, দি অগস্টান পিরিয়ড। নিও ক্লাসিক্যালের দ্বিতীয় পার্টির নাম হচ্ছে দি অগস্টান পিরিয়ড। AUGUSTAN, অগস্টান বা আগস্টান পিরিয়ড। অগস্টান বা আগস্টান পিরিয়ড অপর নাম হচ্ছে দি এজ অফ আলেকজান্ডার পপ। দি এজ অফ আলেকজান্ডার পপ।
Alexander, Alexander, the age of আলেকজান্ডার পপ। আলেকজান্ডার পপকে আবার কখনো কখনো এটাও বলা যায় শুধু দি এজ অফ পপ। যুগটা তখন এরম হচ্ছে যখন আগস্টের পেপার শেষ হয়েছে 1700 সাল থেকে 1745। এর ব্যাপ্তিকাল মাত্র 45 বছর। নিও ক্লাসিক্যাল পিরিয়ড এমন একটা পিরিয়ড, নিও ক্লাসিক্যাল দ্বিতীয় পার্ট আগস্টান, AUGUSTUAN। নিও ক্লাসিক্যালের দ্বিতীয় যে পার্ট, সেই দ্বিতীয় পার্ট নাম হচ্ছে দ্য অগস্টান বা আগস্টান পিরিয়ড। অগস্টান বা আগস্টান পিরিয়ড অপর নাম এজ অফ আলেকজান্ডার পপ। আলেকজান্ডার স্পেলিং হচ্ছে ALEXANDR, আলেকজান্ডার পপ। আর আলেকজান্ডার পপের অপর নাম এজ অফ পপ, যার যুগটা বলা হয় 1700 থেকে 1745 সাল। এর ব্যাপ্তিকাল মাত্র 45 বছর। আগস্টান পিরিয়ডের অপর নাম এজ অফ আলেকজান্ডার পপ অথবা এজ অফ পপ। আগস্টান পিরিয়ড যুগটা 1700 থেকে 1745, এর ব্যাপ্তিকাল মাত্র 45 বছর। নিও ক্লাসিক্যালের তিনটে পার্ট, প্রথম পার্ট জালাম রেজিস্ট্রেশন, দ্বিতীয় পার্ট আগস্টান। আগস্টান অপর নাম এজ অফ আলেকজান্ডার পপ, এজ অফ পপ, যুগটা বলা হয় 1700 থেকে 1745, এই ব্যাপ্তিকাল মাত্র 45 বছর। এবার আমরা নিও ক্লাসিক্যালের তৃতীয় পার্টটা জেনে নিই। নিও ক্লাসিক্যালের তৃতীয় পার্ট, নিও ক্লাসিক্যালের তৃতীয় পার্ট। নিউ ক্লাসিক্যালের প্রথম পার্ট জানলাম রেজিস্ট্রেশন, দ্বিতীয় পার্ট জানলাম আগস্টান, এবার তৃতীয় পার্ট বা লাস্ট পার্ট বা ফাইনাল পার্ট অফ দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, দি এজ অফ সেন্সিবিলিটিস। অথবা কেউ যদি TY দেয় এটাও রাইট, তবে TIS এটা হচ্ছে পারফেক্ট। দি এজ অফ সেন্সিবিলিটি, সেন্সিবিলিটিস বা TY, both is right। অথবা এর অপর নাম বলা হয় দি এজ অফ স্যামুয়েল জনসন, দি এজ অফ স্যামুয়েল জনসন, স্যামুয়েল জনসন, JOHNSON, দি এজ অফ স্যামুয়েল জনসন। অথবা এর অপর নাম বলা হয় দি এজ অফ ট্রানসিশন, দি এজ অফ ট্রানসিশন, ট্রানসিশন, দি এজ অফ ট্রানসিশন, দি এজ অফ ট্রানসিশন। অথবা এর অপর নাম বলা হয় দি এজ অফ, দি এজ অফ P-romantic, the age of P-romantic, P-romantic, the age of P-romantic। যুগটা তখন আরম্ভ হয়েছে যখন আগস্টান পিরিয়ডটা শেষ হয়েছে, তার মানে বলা হয় 1745 সাল থেকে। এখানে আমরা দুইটাই কিন্তু লিখতে পারি, তার মানে বলা হয় 1785 হয়, কিন্তু এটা পারফেক্ট নয়। পারফেক্ট হচ্ছে 1798। হয়তো নিও ক্লাসিক্যাল পিরিয়ডের দুই একটা বইতে লিখে গেছেন 1785, কিন্তু এটা পারফেক্ট নয়। পারফেক্ট হচ্ছে 1798, এটা সবসময় পারফেক্ট। তাহলে খেয়াল করি, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের লাস্ট পার্ট বলা হয় দি এজ অফ সেন্সিবিলিটিস। নিও ক্লাসিক্যালের লাস্ট পার্ট বলা হয় দি এজ অফ সেন্সিবিলিটিস, SENSIBILITIS, TIS বা TY, both is right, তবে TIS পারফেক্ট। এর অপর নাম স্যামুয়েল জনসন অথবা ট্রানসিশন, ট্রানসিশন অথবা রোমান্টিক। রোমান্টিক সম্পর্কে কিছুটা ধারণা দিচ্ছে। যুগটা সঠিক যুগটা 1745 থেকে 1798 সাল। এখানে দু একটা বইতে লিখেছে 85, কিন্তু না। নিউ ক্লাসিক্যালের তৃতীয় পার্ট, সেই তৃতীয় পার্টের নাম বলা হচ্ছে দি এজ অফ সেন্সিবিলিটিস, ইন্দ্রপরায়ণতা বা সাবকনসিয়াস মাইন্ড। দি এজ অফ সেন্সিবিলিটিস বা সেন্সিবিলিটি, এবং এর অপর নাম এজ অফ স্যামুয়েল জনসন, এজ অফ ট্রানসিশন, এজ অফ রোমান্টিক। যুগটা তখনই আরম্ভ হচ্ছে যখন নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের আগস্টান পিরিয়ডের যাত্রা শেষ হয়েছে। দ্যাট মিনস 1745 থেকে 1700 বলা হয় 85, এটাও হয়, তবে 98 হচ্ছে পারফেক্ট। তাহলে এখানে মূল নামটা হচ্ছে দি এজ অফ সেন্সিবিলিটিস। এবার খেয়াল করে দেখেন, নিউ ক্লাসিক্যালের প্রথম স্টেপ জালামের নাম রেশন সেঞ্চুরি, দ্বিতীয় স্টেপ জালামের শাখা প্রশাখা। এবার তৃতীয় স্টেপের জন্য একটা হেডলাইন লেখেন। লেখেন পোয়েটস অফ দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, লেখেন পোয়েটস অফ দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। একটা হেডলাইন লেখেন, হেডলাইন নাম হচ্ছে পোয়েটস অফ দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। একটা হেডলাইনের নাম লেখেন পোয়েটস অফ দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। একটা হেডলাইন লিখি, তার নাম পোয়েটস অফ দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, পোয়েটস অফ দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। একটা শিরোনাম বা হেডলাইন বা টাইটেল বা ইনটাইটেল লেখেন, পোয়েটস অফ দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, দেখুন
এনইও নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যুগটা হলো 1660 থেকে বলা হয় 1798। নিউ ক্লাসিক্যালের প্রথম স্টেপ জানামের নাম রেশন সেঞ্চুরি, দ্বিতীয় স্টেপ জানামের শাখা প্রশাখা রেস্টোরেশন এবং আগস্টন এবং সেন্সিবিলিটিস পিরিয়ড। রেস্টোরেশন পিরিয়ড যুগটা 1660 থেকে বলা হয় 1700 সাল। আগস্টন পিরিয়ডটা বলা হয় 1700 থেকে বলা হয় 1745 সাল। সেন্সিবিলিটিস বলা হয় 1745 থেকে 1785 হয়, তবে এটা পারফেক্ট নয়। পারফেক্ট হচ্ছে অবশ্যই 1798। এবার আমরা তৃতীয় স্টেপ জানবো। তৃতীয় স্টেপ জানার জন্য ছোট্ট করে একটা হেডলাইন লিখেছি, সেই হেডলাইন নাম হচ্ছে পয়েন্টস অফ দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। খেয়াল করি, আজকের টপিকের নাম হচ্ছে দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের প্রথম স্টেপ জানামের নাম রেশন সেঞ্চুরি, দ্বিতীয় স্টেপ জানামের শাখা প্রশাখা, তৃতীয় স্টেপ জানার জন্য একটা হেডলাইন লিখেছি, তার নাম হচ্ছে পয়েন্টস অফ দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এখন আমরা জানবো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে কি কি ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক, দার্শনিক, নোবেলিস্ট, ফিলোসফার আছে। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড মানে একটা পিরিয়ড, শব্দটা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, নট নিউ। কনসেপ্টটা ক্লিয়ার করে নেই, নট নিউ, অবশ্যই নিউ, এনইও। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের সঠিক যুগটা 1660 থেকে 1785 হয়, 98 হয়, তবে 98 হচ্ছে রাইট। শব্দটা হবে দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এর যুগটা 1660 থেকে 1700 বলা হয় 98। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের বাংলা অর্থ নব্য, ধ্রুপদী বা নকল। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডকে বলা হয় 17 by 10 সেঞ্চুরি। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড একটি অপর নাম সুডো ক্লাসিক্যাল পিরিয়ড, আরেকটি অপর নাম ইনলাইটএনমেন্ট পিরিয়ড, এবং এর বাংলা অর্থ আলোকিত যুগ। সাধারণত পরীক্ষায় নাম আসলে ডিউরেশন, ডিউরেশন নাম এই দুটি হয়, কখনো সেঞ্চুরি, কখনো বাংলা অর্থ, কখনো অপর নাম। এটা আমরা পেলাম ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ বললাম নিও ক্লাসিক্যালকে তিনটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেস্টোরেশন, একটা আগস্টন, একটা সেন্সিবিলিটিস পিরিয়ড। এর রেস্টোরেশনের বাংলা অর্থ পুনরুত্থান, এর ইংলিশ অর্থ মনার্সি, এর অপর নাম এজ অফ ডাইডেন বা এজ অফ মিল্টন। যুগটা তখন যখন রেস্টোরেশন যাত্রা শুরু হয়, দ্যাট মিনস 1660 থেকে 1700 সাল। এর ব্যাপ্তিকাল মাত্র 40 বছর, একে বলা হয় দ্য রেস্টোরেশন পিরিয়ড। দ্বিতীয় পার্ট দেখেন বোর্ডে লেখা আছে, দি বলা হচ্ছে অগস্টন বা অগস্টান পিরিয়ড। যে অগস্টন বা অগস্টান পিরিয়ড অপর নাম এজ অফ আলেকজান্ডার পপ অথবা এজ অফ পপ। এবং অগস্টন পিরিয়ড তখনই আরম্ভ হচ্ছে যখন রেস্টোরেশন পিরিয়ডের যাত্রা শুরু হয়েছে বা শেষ হয়েছে। দ্যাট মিনস এই যুগটা বলা হয় 1700 থেকে 1745 সাল। লাস্ট পার্ট বা ফাইনাল পার্ট নিও ক্লাসিক্যাল পিরিয়ড, দি এজ অফ সেন্সিবিলিটিস বা সেন্সিবিলিটি, বথ ইজ রাইট। এর অপর নাম স্যামুয়েল জনসন, ট্রান্সলেশন পি রোমান্টিক। যুগটা তখনই আরম্ভ হচ্ছে যখন আগস্টন পিরিয়ডটা শেষ হয়। দ্যাট মিনস 1745 সাল থেকে 1785 হয়, তো পারফেক্ট হচ্ছে 98। এখানে আমরা যদি আরো খেয়াল করি দেখেন, সাধারণত নাম আসলে ডিউরেশন, ডিউরেশন নাম এই দুটোই হয়। মেজর পার্ট আসলে সহজ হয়ে যায়, কিন্তু রিসেন্টলি শাখা প্রশাখা আসলে আমাদের জন্য কঠিন হয়ে যায়। নাম আসলে ডিউরেশন, ডিউরেশন আমরা দুটোই পড়বো। নাম ডিউরেশন, ডিউরেশন নাম, ডিউরেশন, ডিউরেশন, ডিউরেশন নাম, সেই পয়েন্ট অবধি থেকে যাতে কোশ্চেন অ্যান্সার করতে সহজ হয়। পরীক্ষা আসতে পারে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড যুগটা কত সাল থেকে কত সাল, 1660 থেকে 1798। অথবা আসতে পারে 1660 থেকে 1700 সাল, এই সময় কি কি বলা হয় দ্য রেস্টোরেশন পিরিয়ড। অথবা আগস্টন পিরিয়ড যুগটা কত সাল থেকে কত সাল, 1700 থেকে 1745। অথবা আসতে পারে 1745 থেকে 1798, এই সময় কি কি বলা হয় এজ অফ সেন্সিবিলিটিস পিরিয়ড। দেখেন নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে প্রথম স্টেপ জানলাম এর নাম রেশন সেঞ্চুরি, দ্বিতীয় স্টেপ জানলাম এর শাখা প্রশাখা, তৃতীয় স্টেপ জানার জন্য একটা হেডলাইন লিখেছি, তার নাম হচ্ছে পয়েন্টস অফ দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এবার আমরা জানবো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কি কি ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক, দার্শনিক, নোবেলিস্ট, ফিলোসফার আছে, যার জন্য একটা হেডলাইন লিখলাম। এবং সেই হেডলাইন নাম হচ্ছে পয়েন্টস অফ দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে কি কি ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক ইত্যাদি আছে। তাহলে আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। নিউ এর বর্ণ তিনটে, তিনটে স্টেপ জানবো। প্রথম স্টেপ জানলাম এর নাম রেশন সেন্সরি, দ্বিতীয় স্টেপ জানলাম এর শাখা প্রশাখা, তৃতীয় স্টেপ জানার জন্য একটা হেডলাইন লিখেছি, তার নাম হচ্ছে পয়েন্টস অফ দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে কি কি ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক, দার্শনিক, নোবেলিস্ট, ফিলোসোফার আছে। তাহলে আমরা এখানে যতটুকু আলোচনা করলাম, জানলাম, শুনলাম, বললাম, লিখলাম, এই পর্যন্ত টোটাল কনসেপ্ট ক্লিয়ার। স্যার, একটা কোশ্চেন, দ্য এজ অফ হ্যাঁ বলেন। রেস্টোরেশন। জি, এইখানে এই যদি আরেকবার একটু বলতেন যে এটা হচ্ছে বলতে সুন্দরস্থানের যুগ আর হচ্ছে এজ অফ মিল্টন, সম্ভবত এখানে সামান্য একটু আচ্ছা, বললে ভালো। নিউ ক্লাসিক্যালকে তিনটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেস্টোরেশন, একটা আগস্টন, একটা সেন্সিবিলিটিস পিরিয়ড। রেস্টোরেশনের বাংলা অর্থ পুনরুত্থান, ইংলিশ অর্থ মনার্সি, এর অপর নাম এজ অফ ডাইডেন বা এজ অফ মিল্টন। এবং যুগটা বলা হয় 1660 থেকে 1700 সাল, এই সময়কে বলা হয় রেস্টোরেশন পিরিয়ডের ব্যাপ্তিকাল।
তার মানে যদি বলা হয় জন মিল্টন কোন যুগের কবি, নিউ ক্লাসিক্যালের রেস্টোরেশন পিরিয়ডের কবি। অথবা জন ড্রাইডেন কোন যুগের কবি, নিউ ক্লাসিক্যালের রেস্টোরেশন পিরিয়ডের কবি। দু একটা বইতে আমরা দেখতে পারি জন মিল্টন রেনেসান্স পিরিয়ডের কবি, অথবা কমনওয়েলথ পিরিয়ডের কবি, অথবা পিউরিটান পিরিয়ডের কবি। এগুলি রাইট হয়, কিন্তু পারফেক্ট হচ্ছে জন মিল্টন নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের রেস্টোরেশন পিরিয়ডের কবি। জন মিল্টনকে বলা হয় ইপিক পয়েট। তার বিখ্যাত গ্রন্থ প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন্ড, দুটাই ইপিক। এবং জন মিল্টন অবশ্যই নিও ক্লাসিক্যাল রেস্টোরেশন পিরিয়ডের কবি। তাহলে নিও ক্লাসিক্যাল পিরিয়ড মানে একটা পিরিয়ড যার যুগটা 1660 থেকে 1798, একে বলা হয় 17 বা 18 সেঞ্চুরি। এর বাংলা অর্থ নকল বা নব্য ধ্রুপদী। এর অপর নাম সুডো ক্লাসিক্যাল পিরিয়ড, ইনলাইটেনমেন্ট পিরিয়ড, বাংলায় আলোকিত যুগ। নিও ক্লাসিক্যাল তিনটা পার্ট: রেস্টোরেশন, অগাস্টান, সেন্সিবিলিটিস পিরিয়ড। রেস্টোরেশনের বাংলা অর্থ পুনরুত্থান, ইংলিশ অর্থ মনার্সি। এর অপর নাম এজ অফ ড্রাইডেন বা এজ অফ মিল্টন। এবং যুগটা বলা হয় 1660 থেকে 1700 সাল। এর ব্যাপ্তিকাল মাত্র 40 বছর। নিও ক্লাসিকের দ্বিতীয় পার্ট দ্য অগস্টান, অগস্টান বা অগস্টান অপর নাম এজ অফ আলেকজান্ডার পপ, এজ অফ পপ। যুগটা বলা হয় 1700 থেকে 1745 সাল। নিও ক্লাসিক্যালের তৃতীয় পার্ট দি এজ অফ সেন্সিবিলিটিস অথবা সেন্সিবিলিটি, এজ অফ ট্রানজিশন, এজ অফ প্রি রোমান্টিক, এজ অফ বলা হচ্ছে ট্রানজিশন। এর একটি যুগ পারফেক্ট নিও ক্লাসিক্যাল পিরিয়ড তখনই আরম্ভ হয়েছিল যখন আগস্টিন পিরিয়ডটা শেষ হয়। সেন্সিবিলিটির সঠিক যুগটা 1745 সাল থেকে 1785 হয়, 98 হচ্ছে পারফেক্ট। প্রথমে জানলাম নামডেশন সেঞ্চুরি, দ্বিতীয় শাখা প্রশাখা। এবার তৃতীয় স্টেপের জন্য একটা হেডলাইন লিখেছি, বোর্ডে দেখা যাচ্ছে যে পয়েটস অফ দি নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কোন ব্যক্তিবর্গ, কবি সাহিত্যিক সম্পর্কে এবার আমরা জানার ট্রাই করি। তাহলে আমরা যতটুকু আলোচনা করলাম লাস্ট ওয়ান এই পর্যন্ত, কনসেপ্ট টোটালি ক্লিয়ার? একটু ইয়েস স্যার। কমেন্ট দেখে আসি, জাস্ট মিনিট। হ্যাঁ বলেন আপনারা। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, গুড সাউন্ড। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আই থিঙ্ক কারো কমেন্ট নেই। ওকে, গুড। আমরা মেইন থিং, এবার নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলি সম্পর্কে জানার ট্রাই করি। একজন ব্যক্তি থমাস, THOMAS, থমাস হোবস, HOBBES। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম থমাস হোবস, THOMS। থমাসকে বলা হয় টমাস, ইংলিশে বলা হয় টমাস। থমাস হোবস তার বিখ্যাত একটি গ্রন্থ পড়বেন। থমাস হোবসের বিখ্যাত একটা গ্রন্থ লেবিয়াথান, LEVIATHAN, লেবিয়াথান। লেবিয়াথান একটা বিখ্যাত গ্রন্থ, এটা বিশেষ পরীক্ষায় এসেছে। মেজর ওয়ার্ড লেবিয়াথান, এর কোনো ধরন নেই। লেবিয়াথান খুব ইম্পর্টেন্ট, এবং এই ব্যক্তির বিখ্যাত একটা কোটেশন, QUOTATION, কোটেশন মানে উক্তি, QUOTATION, এই ব্যক্তির বিখ্যাত একটা কোটেশন। নলেজ ইজ পাওয়ার, এই ব্যক্তির বিখ্যাত একটি কোটেশন, নলেজ ইজ পাওয়ার। কথাটা কে বলেছে? থমাস হোবস। এবং কোথায় বলেছে? লেবিয়াথান। দুটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট পিলি এবং ভাইবার জন্য। নিও ক্লাসিক্যাল পিরিয়ডে বিখ্যাত একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে থমাস হোবস। লেবিয়াথান স্পেলিংটা LEVIATHAN। লেবিয়াথান একটা বিখ্যাত গ্রন্থ লিখেছে থমাস হোবস। নলেজ ইজ পাওয়ার এটা একটা বিখ্যাত কোটেশন, কোটেশন স্পেলিং QUOTATION, কোটেশন মানে উক্তি, বাক্যবাদ বা পরিজব। নলেজ ইজ পাওয়ার কে বলেছে? থমাস হোবস। এবং কোথায় বলেছে? লেবিয়াথান। লেবিয়াথান একটা বিখ্যাত গ্রন্থ যার কোনো ধরন নেই, এটা বিশেষ পরীক্ষা এসেছে যে হু রোট লেবিয়াথান? থমাস হোবস। থমাস হোবস একজন পাশ্চাত্যের ইতিহাসের ব্যক্তি। এরপরে ইংলিশ লেখার কারণে তাকে ইংলিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে কখনোই কোশ্চেনটা হবে না যে লেবিয়াথান কোন ধরনের গ্রন্থ, এখানে কোশ্চেন হবে হু রোট লেবিয়াথান। সাহিত্যের সব গ্রন্থের ধরন হয় না। তিনটে কোশ্চেন করি। লেবিয়াথান কার লেখা? থমাস হোবসের লেখা। নলেজ ইজ পাওয়ার কে বলেছে? থমাস হোবস বলেছে। এবং কোথায় বলেছে? লেবিয়াথান। লেবিয়াথান স্পেলিংটা বিসিএস এসেছে, রিপিট হলে ভালো, নাহলে এটা পিলি এবং ভাইভাতে অবশ্যই অপেক্ষা করছে যে নলেজ ইজ পাওয়ার কথাটা কে বলেছে। নলেজ ইজ পাওয়ার বলেছে থমাস হোবস। নলেজ ইজ ইটসেলফ পাওয়ার বলেছে ফ্রান্সিস বেকন। নলেজ ইজ ভার্চু বলেছে সক্রেটিস। নো দ্যাই সেলফ বলেছে সক্রেটিস। আই নো দ্যাট আই নো নাথিং বলেছে সক্রেটিস। কিন্তু নো নেই, দরকার নেই, এটা ইম্পর্টেন্ট। নলেজ ইজ পাওয়ার কে বলেছে? থমাস হোবস।
নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের প্রথম স্টেপের নাম রেশন সেঞ্চুরি, দ্বিতীয় স্টেপের শাখা প্রশাখা, তৃতীয় স্টেপ ছোট্ট একজন ব্যক্তি দিয়ে আমরা আমাদের ক্লাসে যাত্রা শুরু করলাম। সেই ব্যক্তির নাম হচ্ছে থমাস হোবস। থমাস হোবস দুটি শব্দ, দুটি ইনফরমেশন। লেভিয়াথান কার লেখা? থমাস হোবস এর লেখা। নলেজ ইজ পাওয়ার কে বলেছে? থমাস হোবস। কোথায় বলেছে? লেভিয়াথান। এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? কমেন্টও করতে পারেন অথবা সাউন্ডও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। কার কোনো কোশ্চেন? স্যার আমি আসলে দুঃখ প্রকাশ করছি, আমি নেট থেকে বের হয়ে যাচ্ছি বারবার, আবার একটু বলছেন। একটু লাউডলি বলতে হবে ভাইয়া, শোনা যাচ্ছে না। জি বলুন। ওকে, আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, গুড। কারো কোনো কোশ্চেন আছে? একটা কমেন্ট জি না আসছে স্যার, দেখ। কোনো কোশ্চেন নাই। ওকে, গুড। নো কোশ্চেন ইজ গুড কোশ্চেন। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে জানি, মানে অন্য আরেকজন ব্যক্তি সম্পর্কে জানার ট্রাই করব। একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে স্যামুয়েল, SAMUEL, স্যামুয়েল রিচার্ডসন। RICHARDSON, রিচার্ডসন। স্যামুয়েল রিচার্ডসন ইংরেজ সাহিত্যের ফার্স্ট নোবেল লিখেছিল। ইংরেজ সাহিত্যের ফার্স্ট নোবেল, তার নাম হচ্ছে পামেলা। পাবলিশড হয় 1740 সাল। পামেলার অপর নাম দি ভার্চু অফ রিওয়ার্ডেড। দি ভার্চু অফ রিওয়ার্ডেড। রিওয়ার্ডেড, REWARDED, রিওয়ার্ডেড, রিওয়ার্ডেড। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই স্টার দিয়ে রাখেন। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের বিখ্যাত একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন। RICHARDSON, রিচার্ডসন। ইংরেজ সাহিত্যের প্রথম নোবেল উপন্যাস লিখেছিল বিখ্যাত ব্যক্তি স্যামুয়েল রিচার্ডসন। তার নাম পামেলা, PAMEL, পা মে লা। পাবলিশড 1740 সাল। এর অপর নাম হচ্ছে দি ভার্চু অফ রিওয়ার্ডেড। স্যামুয়েল রিচার্ডসন, RICHARDSON, রিচার্ডসন, SAMUEL, রিচার্ডসন। ইংরেজ সাহিত্যে প্রথম নোবেল পামেলা, PAMEL, পা মে লা। পাবলিশ 1740 সাল। এর অপর নাম দি ভার্চু অফ রিওয়ার্ডেড। পামেলা একটা মেয়ে থাকে, মেয়ের নাম, টিনেজ একটা মেয়ে, টিনেজ ছেলে মেয়ে তাদেরকে বলা হয়, যাদের বয়স 13 থেকে 19 পর্যন্ত, এই সকল ছেলে মেয়েদেরকে বলা হয় টিনেজ। যারা অনেক বেশি আবেগী হয়, ইমোশনাল হয়, আমাদের থেকে ভালো বোঝে এবং বেশি বোঝে এবং ঘন ঘন বিপদেও পড়ে। পামেলা বাড়ির কর্তা থেকে, একটা কাজের মেয়ে থাকে, বাড়ির কর্তা তাকে কুপ্রস্তাব দেয়, কিন্তু সেই প্রস্তাবে সে রাজি হয় না, তার সতীত্বকে রক্ষা রাখে। সেই পয়েন্ট অফ থেকে একটি বিখ্যাত নভেল লেখা হয়েছে, ইংরেজ সাহিত্যে প্রথম নভেল। সেই নভেলের নাম হচ্ছে পামেলা, PAMEL, পামেলা একটা মেয়ের নাম। কোশ্চেন হতে পারে ইংরেজ সাহিত্যে ফার্স্ট নভেল কোনটি? পামেলা। কখন পাবলিশড হয়? 1740 সাল। এর অপর নাম কি? দি ভার্চু অফ রিওয়ার্ডেড। এটা কে লিখেছে? স্যামুয়েল রিচার্ডসন। এই চারটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। আরেকজন ব্যক্তি জানি, সেই ব্যক্তির নাম বলা হচ্ছে ড্যানিয়েল ডিফো। DANIEL, ড্যানিয়েল ডিফো, DEFOE, ড্যানিয়েল ডিফো। নিও ক্লাসিক্যাল পিরিয়ড বিখ্যাত একজন ব্যক্তি হচ্ছে ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফোর একটা বিখ্যাত টাইটেল, তাকে বলা হয় ফেমাস, তাকে বলা হয়, এই ব্যক্তির বিখ্যাত একটা টাইটেল, তাকে বলা হয় ফেমাস নভেলিস্ট। ফেমাস নভেলিস্ট, এই ব্যক্তিকে বলা হয় ফেমাস নভেলিস্ট। এবং এই ব্যক্তির বিখ্যাত একটা নভেল, মানে উপন্যাস, সেই উপন্যাসটা পড়বেন, খুব ইম্পর্টেন্ট, রবিনসন ক্রুসো। ROBINSON, রবিনসন ক্রুসো। CRUSOE, রবিনসন ক্রুসো একটি বিখ্যাত নভেল, পাবলিশড হয় 1719 সাল। খুব ইম্পর্টেন্ট। গল্প করি, অমেলা পাবলিশড হলো 1740 সাল, আর রবিনসন ক্রুসো পাবলিশড হয় 1719 সাল।
এটা রিয়েলিস্টিকের দিক থেকে আর এটা কাল্পনিক দিক থেকে। যদিও 20 বছর পরে লেখা হয়েছিল, তারপরেও এটা বলা হয়েছে। ড্যানিয়েল ডিপ একজন বিখ্যাত ব্যক্তি, তার বিখ্যাত একটা টাইটেল, তাকে বলে ফেমাস নভেলিস্ট। তার বিখ্যাত একটা নভেল রবিনসন ক্রুসো, পাবলিশড হয় 1719 সাল। পামেলা তার 20 বছর পরে লেখা হলে কেন রবিনসন ক্রুসো প্রথম নয়? রবিনসন ক্রুসো ফিকশন, কাল্পনিক পয়েন্ট অফ ভিউ থেকে তুলে ধরা হয়েছিল, আর পামেলা যা ঘটেছিল তাই লেখক লিখেছিল। এই জন্য যদি বলা হয় ইংরেজি সাহিত্যে প্রথম নভেল কোনটি, অবশ্যই বলবো পামেলা। পামেলা না থাকলে রবিনসন ক্রুসো, রবিনসন ক্রুসো না থাকলে পামেলা, দুটেই থাকলে পারফেক্ট হচ্ছে পামেলা। কোশ্চেন আসতে পারে এখান থেকে যে ইংরেজি সাহিত্যের ফেমাস নভেলিস্ট কাকে বলা হয়? ড্যানিয়েল ডিফো। রবিনসন ক্রুসো কার লেখা? ড্যানিয়েল ডিফোর লেখা। কোন গ্রন্থ? নভেল। আর এটা কখন পাবলিশড হয়? 1719 সাল। দেখেন রবিনসন ক্রুসো, এটা একটা মুভি আছে, গ্যালিভার ট্রাভেলস মুভি আছে, এগুলো ইংরেজি সাহিত্যের বিখ্যাত বিখ্যাত মুভি। রবিনসন ক্রুসো নভেল, এটা সবাই জানে, লিখেছে ড্যানিয়েল ডিফো, এটাও জানে। এক্সেপশন হচ্ছে রবিনসন ক্রুসোটা কখন পাবলিশড হয়েছিল। So, আপনাদের কোশ্চেন করি, বলেন তো রবিনসন ক্রুসো কখন পাবলিশড হয়েছে? একটু কমেন্ট করেন অথবা মৌখিক ভাবে জানান। বলেন তো একটু। 1719 সাল। হ্যাঁ, 1719 সাল। 1719 সাল, দ্যাটস গুড সাউন্ড। হ্যাঁ, 1719 সাল। 1719 সাল, 1719 সালে এই গ্রন্থটা পাবলিশড হয়। তো ড্যানিয়েল ডিপ একজন বিখ্যাত ব্যক্তি, তার বিখ্যাত দুটি ইনফরমেশন, একটা তার টাইটেল, একটা তার গ্রন্থ। আর গ্রন্থটা নভেল, আর নভেলটা পাবলিশড হয় 1719 সাল। এই ব্যক্তি থেকে এতটুকু ইনফরমেশন পড়লে দ্যাটস এন। আরেকজন ব্যক্তি আমরা জানি এবং এই ব্যক্তিও খুবই ইম্পর্টেন্ট, সেই ব্যক্তির নাম হচ্ছে জনাথন সুইফট। JONATHAN, জনাথন সুইফট। SWIFT, জনাথন সুইফট। নিও ক্লাসিক্যাল পিরিয়ড বিখ্যাত একজন ব্যক্তি জনাথন সুইফট। জনাথন সুইফটের বিখ্যাত একটা টাইটেল, এই টাইটেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একে বলা হয় বেস্ট স্যাটারিস্ট। বেস্ট স্যাটারিস্ট, SATIRIST, বেস্ট স্যাটারিস্ট। ইংরেজি সাহিত্যে বেস্ট স্যাটারিস্ট যদি কাউকে বলা হয়, জোনাথন সুইফট। SATIRIST, স্যাটারিস্ট মানে ব্যঙ্গ করা, ব্যঙ্গ। স্যাটার থেকে স্যাটারিস্ট, নোবেল থেকে নোবেলিস্ট, ড্রামা থেকে ড্রামাটিস্ট। এই ব্যক্তির বিখ্যাত একটি নোবেল পড়বেন, খুবই ইম্পর্টেন্ট। জোনাথন সুইফটের বিখ্যাত নোবেল গ্যালিভার ট্রাভেলস, GULLIVER অবস্ট্রাবিকেস, গ্যালিভার্স ট্রাভেলস, TRAVELS, গ্যালিভার ট্রাভেলস। গ্যালিভার ট্রাভেলস একটা বিখ্যাত গ্রন্থ এবং এটা পাবলিশড হয়েছে, এখানে লেখি 1726 সাল। গ্যালিভার ট্রাভেলস এর ছোট্ট একটি পার্ট হচ্ছে এ ভয়েস টু লিলিপুট। ভয়েস, BOYAZE, এ ভয়েস টু লিলিপুট। লিলিপুট, এ ভয়েস টু লিলিপুট, এটা ছোট্ট একটি পার্ট গ্যালিভার ট্রাভেলস এর। দেখেন এটা বিসিএস এর কোশ্চেন, এটা বিসিএস এর কোশ্চেন, এটা বিসিএস এবং পিএসসি এর কোশ্চেন। এই বয়েস মানে হচ্ছে যাত্রা, ভ্রমণ করা, লিলিপুট মানে ছোট ছোট মানুষের দেশে। খেয়াল করি এই জায়গাটা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে 4-5টা কোশ্চেন অবশ্যই আপনি পড়বেন। ইংরেজিতে সাথে বেস্ট স্যাটারিস্ট জনাথন সুইফট, তার বিখ্যাত গ্রন্থ গ্যালিভার ট্রাভেলস। গ্যালিভার ট্রাভেলস লিখেছে জনাথন সুইফট, এটা একটা নোবেল, পাবলিশ 1726 সাল। এর ছোট্ট একটি পার্ট হচ্ছে বয়েস টু লিলিপুট। এ বয়েস মানে যাত্রা, লিলিপুট মানে ছোট ছোট মানুষ, টাইনি পিপল, স্মল পিপলদের কথা বলা হয়েছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। শর্ট বাট মোর ইম্পর্টেন্ট টু এনি কাইন্ড অফ জব সেক্টর ইন বাংলাদেশ। বাংলাদেশে যে কোনো জব সেক্টরের জন্য, নট অনলি বিসিএস বাট অলসো অল অফ জব সেক্টর, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ইংলিশ সাহিত্যে বেস্ট স্যাটারিস্ট জনাথন সুইফট। গ্যালিভার ট্রাভেলস তার লেখা, এটা একটা নোবেল, পাবলিশ 1726 সাল। গ্যালিভার ট্রাভেলস এর ছোট্ট একটা পার্ট হচ্ছে এ ভয়েস টু লিলিপুট। এ ভয়েস টু লিলিপুট একটা বিখ্যাত পার্ট, আর এই পার্টটা গ্যালিভার ট্রাভেলস অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্যালিভার ট্রাভেলস কে সংক্ষেপে বলা হয় জিটি। জিটি দিয়ে বোঝানো হয় গাজী টিভি। হ্যাঁ, যেটাতে আমরা খেলাধুলা দেখি। ইংরেজি সাহিত্যে বেস্ট স্যাটারিস্ট জোনাথন সুইফট। জোনাথন সুইফট দিয়ে একটি গল্প করি। জোনাথন সুইফট একজন বিখ্যাত ব্যক্তি। হি ওয়াজ বর্ন 1667 থেকে 1745। সুইফট নামের একটা পাখি আছে যে একবার উড়াল দিলে 8 মাস পর্যন্ত শূন্যে উঠতে পারে। প্রশ্ন হলো, 8 মাস কোনো কিছু খায় না, না ঘুমায় না, না ক্লান্ত হয় না, না এটা সৃষ্টিকর্তা একটা নিদর্শন। জনাথন সুইফটের কয়েকটা কথা মনে রাখবেন। জনাথন সুইফট বলেছিল যে বই বেশি পড়ে সে বিনয়ী হয়ে যায়। জনাথন সুইফট বলেছিল যে বই বেশি পড়ে তার শত্রু কমে যায়। জনাথন সুইফট বলেছিল ভালো ছাত্রছাত্রী বলে কিছুই নেই, দিনে 5 থেকে 7 ঘন্টা পরও তুমি নিজে একটা সময় ভালো ছাত্রছাত্রী হয়ে যাবে। জনাথন সুইফট আরো বলেছিল 10 বার পড়ার চেয়ে একবার লেখা ভালো, 10 বার লেখার চেয়ে একবার পরীক্ষা দেওয়া ভালো, 10 বার পরীক্ষা দেওয়ার চেয়ে একবার ভাইবা দেওয়া ভালো, 10 বার ভাইবা দেওয়ার চেয়ে যে কোনো একটা ছোট জব করা ভালো। কে বলেছিল?
জনাথন সুইফট। কারণ এই জবটা আপনাকে ডিসিপ্লিন শেখাবে, টাইম মেনটেন শেখাবে, ইত্যাদি ইত্যাদি। এই জনাথন সুইফট তার লাস্ট বয়সে এসে তার বান্ধবীকে ভালোবাসলো, তার স্টুডেন্টকে ভালোবাসলো, দুজনকে সমানভাবে ভালোবেসে ডিসিশন নিতে পারে না কার কাছে যাবে, কারণ দুজনই সুন্দরী ছিল। লাস্টে জনাথন সুইফট ডিসিশনহীনতায় ভুগে পাগল হয়ে সুইসাইড করে মৃত্যুবরণ করল। সো হোয়াট এভার, জনাথন সুইফট একজন বিখ্যাত ব্যক্তি, তার বিখ্যাত একটা গ্রন্থ গ্যালিবার টেবিলস। গ্যালিবার টেবিলস এর সংক্ষেপে বলা হয় জিটি। এটা একটা নোবেল, পাবলিশ হয় 1726 সাল। এর ছোট্ট একটি পার্ট হচ্ছে বয়েস টু লিলিপুট। পরীক্ষা আসতে পারে এ বয়েস টু লিলিপুট ইজ এ পার্ট অফ অ্যাজ ইউ লাইক ইট, ম্যান এন্ড সুপারম্যান, হ্যামলেট, ওথেলো, গ্যালিবার টেবিলস, গ্যালিবার টেবিলস। অথবা গ্যালিবার টেবিলস এর নিচের পার্ট কোনটি? ফার্স্ট ফর লাভ, ফার্স্ট ফর নেচার, হাই ইমাজিনেশন, সাবজেক্টিভিটি, এ বয়েস টু লিলিপুট, এ বয়েস টু লিলিপুট। গ্যালিবার টেবিলস এর সংক্ষেপে বলা হয় জিটি। আপনারা একটু কমেন্ট করুন, একটা কোশ্চেন করি। বলেন তো গ্যালিবার টেবিলস কার লেখা? সংক্ষেপে বলা যায় এই শব্দটা, এই বর্ণটা আর এই বর্ণটা। অথবা জনাথন সুইফটের বিখ্যাত একটা গ্রন্থ। জনাথন হ্যাঁ, গ্যালিবার টেবিলস, দুটোই কোশ্চেন করা যায়। গ্যালিবার টেবিলস কার লেখা? জনাথন সুইফট। অথবা জনাথন সুইফট সবচেয়ে উল্লেখযোগ্য নোবেলের নাম কি? জিটি। দুটোই হয়, হ্যাঁ। তাহলে কোশ্চেনটা করি, বলেন তো জনাথন সুইফটের বিখ্যাত একটা গ্রন্থ, তার নাম কি? গ্যালিবার টেবিলস। গ্যালিভার স্টার। অথবা গ্যালিবার টেবিলস কার লেখা? গ্যালিবার টেবিলস কার লেখা? জে ডাব্লিউ জোনাথন এস, স্পিথ। জে এস, হ্যাঁ, মানে জনাথন সুইফট। গুড সাউন্ড। ওকে, হ্যাঁ, দেখি কমেন্ট। হ্যাঁ, জনাথন সুইফট, জি। ওকে, থ্যাংক ইউ। এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। যেগুলি পড়ানো হচ্ছে এগুলি পড়েন, এর বাইরে পড়ার প্রয়োজন নেই, হ্যাঁ। এবং সাহিত্য থেকে এতটুকু বললে আপনি 10, 12, 13, 14 পাবেন। যদি বলি 15 পাবেন, তাহলে সেটা হাইপারবোল হয়ে যায়। আরেকজন ব্যক্তি উইলিয়াম, WILLIAM, উইলিয়াম কনগ্রেভ, CONGRAV, বা GREV, both is right. উইলিয়াম কনগ্রেভ, বা GREV, উইলিয়াম কনগ্রেভ। এখানে ই দিলেও হয়, এ দিলেও হয়, উইলিয়াম কনগ্রেভ। উইলিয়াম কনগ্রেভের একটা টাইটেল পড়বেন এবং এই টাইটেলটাকে বলা হয় ব্যাচেলার পয়েট, BACHEL, और ব্যাচেলার পয়েট। উইলিয়াম কনগ্রেভকে বলা হয় ব্যাচেলার পয়েট, BACHEL, और ব্যাচেলার পয়েট। উইলিয়াম কনগ্রেভকে বলা হয় ব্যাচেলার পয়েট। ইংরেজ সাহিত্যে ব্যাচেলার পয়েট হচ্ছে উইলিয়াম কনগ্রেভ। বাংলা সাহিত্যে ব্যাচেলার পয়েট হচ্ছে হিলাল হাফিজ। বাংলা সাহিত্যে ব্যাচেলার পয়েট হিলাল হাফিজ, প্রেম ও দ্রোহের কবি হিলাল হাফিজ, একাকিত্বের কবি হিলাল হাফিজ। ব্যাচেলার পয়েট উইলিয়াম কনগ্রেভকে বলা হয়। এই ব্যক্তির বিখ্যাত দুই একটা আমরা কমেডি জেনে নেই। তার বিখ্যাত একটা কমেডি হচ্ছে লাভ ফর লাভ, লাভ ফর লাভ, লাভ ফর লাভ, ভালোবাসার জন্য ভালোবাসা। একটা হচ্ছে দি ওল্ড ব্যাচেলার, বৃদ্ধ হয়ে গেছে তারপরে বিয়ে করেনি, দি ওল্ড ব্যাচেলার, BACHELOR। লাস্টের গ্রন্থটা স্টার দিয়ে রাখেন, ইম্পর্টেন্ট। ওয়ে অফ দি ওয়ার্ল্ড, দি ওয়ে অফ দি ওয়ার্ল্ড, দি ওয়ে অফ দি ওয়ার্ল্ড, পাবলিশ হয় 1700 সালে। দি ওয়ে অফ দি ওয়ার্ল্ড, এই গ্রন্থটা একটু ইম্পর্টেন্ট। যেহেতু সবগুলি কমেডি, অতিরিক্ত আমরা জানি কমেডির জনক পড়ে এসেছি নিকোলাস ওডাল, NICHOLES, নিকোলাস উডাল, UDALL। কমেডির জনক হচ্ছে নিকোলাস উডাল। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাচেলার পয়েট বলা হয় উইলিয়াম কনগ্রেভ, বাংলা সাহিত্যে ব্যাচেলার পয়েট বলা হয় হিলাল হাফিজকে। তার বিখ্যাত একটা গ্রন্থ ওয়ে অফ দি ওয়ার্ল্ড, এটা ইম্পর্টেন্ট বিসিএস এর জন্য। এটা পাবলিশ হয় 1700 সালে। সবগুলি হচ্ছে কমেডি, লিখেছে উইলিয়াম কনগ্রেভ, আর কমেডি জনক জানলাম অতিরিক্ত নিকোলাস উডাল। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এই পাঁচটা ইনফরমেশন অবশ্যই পড়বেন। যদি বলা হয় ব্যাচেলার পয়েট কে, তাহলে বলবো উইলিয়াম কনগ্রেভ, CONGREVE, বা GARAV। উইলিয়াম কনগ্রেভকে বলা হয় ব্যাচেলার পয়েট। তার বিখ্যাত তিনটি কমেডি পড়বেন, একটা হচ্ছে লাভ ফর লাভ, একটা ওল্ড ব্যাচেলার, সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ে অফ দি ওয়ার্ল্ড, পাবলিশড হয় 1700 সালে। তিনটি কমেডি, আর অতিরিক্ত ছিলাম কমেডি জনক নিকোলাস উডাল, পড়ে এসেছিলাম NICHOLES, উডাল, UDALL। কমেডির জনক হচ্ছে নিকোলাস উডাল। এবং কমেডি জনক নিকোলাস উডাল, নিকোলাস উডালকে সংক্ষেপে বলা যায় NU, মানে ন্যাশনাল ইউনিভার্সিটি। ব্যাচেলার পয়েট বলা হয় উইলিয়াম কনগ্রেভকে, বাংলা সাহিত্যে ব্যাচেলার পয়েট বলা হয় হিলাল হাফিজকে।
একাকিত্বের কবি হিলাল হাফিজ, ব্যাচেলর পয়েট হিলাল হাফিজ, প্রেম ও দ্রোহের কবি হিলাল হাফিজ, হেলেন গার্লফ্রেন্ডের নাম হচ্ছে হিলাল হাফিজ, নির্মলানন্দনের ভালো বন্ধুর নাম হিলাল হাফিজ, কষ্ট নেমে কষ্ট, লাল কষ্ট নীল কষ্ট, কাঁচা হলুদের কষ্ট, এটা বিখ্যাত কবিতা হিলাল হাফিজের। ইংরেজি সাহিত্যে ব্যাচেলর পয়েট উইলিয়াম কনগ্রেভকে বলা হয় তার বিখ্যাত কয়েকটা কমেডি লাভ ফর লাভ, ওল্ড ব্যাচেলর, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বিখ্যাত তিনটি গ্রন্থ লিখেছে উইলিয়াম কনগ্রেভ, তিনটেই কমেডি, আর কমেডি জনক নিকোলাস ওডাল। আর ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড গ্রন্থটি পাবলিশড হয় 1700 সালে। এই ব্যক্তি থেকে এতটুকু পড়লে যে কোনো পরীক্ষার জন্য দ্যাটস এনাফ। বিখ্যাত একজন ব্যক্তি জানি, সেই ব্যক্তির নাম বলা হচ্ছে স্যামুয়েল জনসন, খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখেন। SAMUEL, স্যামুয়েল জনসন, JOHNSN, স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসনের একটা টাইটেল পড়বেন এবং টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনারা জানেন একে বলা হয় ফাদার অফ ইংলিশ ডিকশনারি, ফাদার অফ ইংলিশ ডিকশনারি, DICTIONARY, ফাদার অফ ইংলিশ ডিকশনারি, ফাদার অফ ইংলিশ ডিকশনারি। একটু আগে বললাম স্যামুয়েল রিচার্ডসন, যাকে বলে ইংরেজি সাহিত্যে প্রথম নোবেল লিখেছিল পামেলা। একই রকম এই ব্যক্তি, সিমিলার বাট নট টু দি সেম, স্যামুয়েল রিচার্ডসনের মতোই একজন ব্যক্তি স্যামুয়েল জনসন, যাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ডিকশনারি, ফাদার অফ ইংলিশ ডিকশনারি। আর যারা ডিকশনারি লেখে তাদেরকে একটা ছোট্ট শব্দ বলা হয় লেক্সিকোগ্রাফার, LEXICOGRAPHER। শব্দটাকে ভাঙলে এরকম হয়, দেখেন, LEXICOGRAPHER, লেক্সিকোগ্রাফার। এবং লেক্সিকোগ্রাফার এবং বলা হচ্ছে ডিকশনারি, দুটিরই বাংলা অর্থ হচ্ছে অভিধান, দুটিরই বাংলা অর্থ হচ্ছে অভিধান, লেক্সিকোগ্রাফার এবং বলা হচ্ছে ডিকশনারি, দুটিরই বাংলা অর্থ অভিধান। লেক্সিকোগ্রাফার স্পেলিং LEXICOGRAPHER। এই ব্যক্তির বিখ্যাত একটা গ্রন্থ আমরা দেখি এবং সেই গ্রন্থের নাম বলা হচ্ছে ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডিকশনারি অফ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। গ্রন্থটি পাবলিশড হয় 1755 সাল। স্যামুয়েল জনসন, দুটো শব্দ দুটো ইনফরমেশন, একটি তার টাইটেল একটি তার গ্রন্থ। খেয়াল করি, ডিকশনারি অফ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা বলা হচ্ছে ডিকশনারি অফ দি, বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা একটা বিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থটা লিখেছে স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসন, দুটো শব্দ দুটো ইনফরমেশন, একটা তার টাইটেল একটা তার গ্রন্থ। টাইটেলটা হচ্ছে ফাদার অফ ইংলিশ ডিকশনারি, ডিকশনারি জনককে স্যামুয়েল জনসন। যারা ডিকশনারি লেখে তাদেরকে বলা হয় লেক্সিকোগ্রাফার, দুটিরই বাংলা অর্থ অভিধান বা অভিধান তত্ত্ব, অভিধান রচনাকারী ব্যক্তি। এই ব্যক্তির বিখ্যাত একটা গ্রন্থ ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা পাবলিশড হয় 1755 সালে। সো তার গ্রন্থ থেকে টাইটেলটা বেশি ইম্পর্টেন্ট এবং এই ব্যক্তিকে ট্রিপল স্টার দিয়ে রাখে। স্যামুয়েল জনসনের মা যখন খুব বেশি অসুস্থ হয়ে যায় তখন স্যামুয়েল জনসনের কাছে চিকিৎসা করার মতো কোনো টাকা ছিল না। তখন তার সমগ্র পান্ডুলিপিগুলি সে বিক্রি করে দিল, এই টাকা দিয়ে তার মায়ের চিকিৎসা করলো। কিছুদিন পরে তার মা আবার যখন অসুস্থ হয়ে গেল তখন দ্বিতীয়বার চিকিৎসা করার মতো কোনো টাকা স্যামুয়েল জনসনের কাছে ছিল না। তখন স্যামুয়েল জনসনের মা চিকিৎসার জন্য টাকার অভাবে মারা গেল। এরপর স্যামুয়েল জনসন দীর্ঘ 8 থেকে 10 বছর পরিশ্রম করে একটা পর গ্রন্থ লিখলো, সেই গ্রন্থের নাম হচ্ছে ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর এই গ্রন্থটা যখন পৃথিবীর বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করা হলো তখন অত বেশি জনপ্রিয়তার দিক থেকে খ্যাতি অর্জন করলো এই ব্যক্তি স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসন থেকে যদি কখনোই কোনো কোশ্চেন আসে, দুটি কোশ্চেন আসে, একটা টাইটেল একটা তার গ্রন্থ। কোশ্চেন করি, ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কার লেখা? স্যামুয়েল জনসন। অথবা ফাদার অফ ইংলিশ ডিকশনারি কাকে বলা হয়? স্যামুয়েল জনসন। যারা ডিকশনারি লেখে তাদেরকে কি বলা হয়? লেক্সিকোগ্রাফার। দুটি অর্থ হচ্ছে অভিধান বা অভিধান তত্ত্ব। লেক্সিকোগ্রাফার স্পেলিংটা আপনাকে বারে জিজ্ঞেস করতে পারে যে ফাদার অফ ইংলিশ ডিকশনারি কাকে বলা হয়, বলবেন স্যামুয়েল জনসন। তারপরে কোশ্চেনটা বলতে পারে যারা ডিকশনারি লেখে তাদেরকে কি বলা হয়? লেক্সিকোগ্রাফার। লাস্ট কোশ্চেন বলতে পারে, বলেন তো লেক্সিকোগ্রাফার স্পেলিংটা কি? LEXICOGRAPHER, লেক্সিকোগ্রাফার, লেক্সিকোগ্রাফার। গ্রন্থটি পাবলিশড হয় 1755 সালে। তাহলে আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। টাইটেলটা খুব ইম্পর্টেন্ট, এতটুকু খুব বেশি ইম্পর্টেন্ট।
আরেকজন ব্যক্তি আমরা জানি, সেই ব্যক্তির নাম বলা হচ্ছে থমাস, THOMS, থমাস গ্রে, GRAY। থমাস গ্রে, GRAY, থমাস গ্রে, GRTHOMS, থমাস গ্রে, GRAY। এই ব্যক্তির একটা কবিতায় 4-5 বার বিসিএস এ রিপিট হয়েছে। ইলেজি মানে শোকগাথা, রিটেন লেখা হয়েছে কোথায়? ইন দি কান্ট্রি, COUNTRY, কান্ট্রি, সার্জিয়ান, CHURCHYARD, সার্জিয়ান। সার্চ মানে গির্জা, ইলেজি রিটেন ইন দি কান্ট্রি সার্জিয়ান। এটা ছোট করে জানি, ইলেজি পোয়েম, ইলেজি পোয়েম, ইএলইজি, এটা একটা ইলেজি পোয়েম মানে শোকগাথা। কবিতাটা পাবলিশড হয় 1751 সাল। ইলিজি মানে হচ্ছে শোকগাথা, শোকগাথা। যদি কখনো বলা হয় হোয়াট ইজ ইলেজি, তাহলে সংজ্ঞাটা এরকম লেখা যায়, ডেথ অফ ডিয়ার, ডেথ অফ ডিয়ার। তাহলে এটা যে একটা, কি লিখছিলেন, ইলেজি রিটেন ইন দ্য কান্ট্রি, এটা? হ্যাঁ, এটা কবিতা। থমাস গ্রের একটি বিখ্যাত কবিতা ইলেজি রিটেন ইন দি কান্ট্রি সার্জিয়ার। শব্দটা হবে সার্চ, কিন্তু বাংলায় ভেঙে দিলে এরকম হয় সার্চ, আসলে সার্জিয়ার, CHURCHYARD, সার্জিয়ার। কোশ্চেন করে আবার, ব্যক্তির নাম থমাস গ্রে, তার একটি কবিতা ইলেজি রিটেন ইন দি কান্ট্রি সার্জিয়ার। এইটার কবিতার ধরনটা হচ্ছে ইলেজি পোয়েম, পাবলিশড 1751 সাল। ইলেজি মানে শোকগাথা। যখন কোনো ব্যক্তির মৃত্যুতে, ব্যথায়, ব্যথিতে, মর্মান্তিক হৃদয়ে কোনো কিছু লেখা হয়, বলা হয়, উপস্থাপন করা হয়, তখন তাকে বলা হয় ইলেজি পোয়েম। ইলেজি চাইলেও জীবিত অবস্থায় লেখা যায় না। আপনার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ মারা গেছে, তাকে কেন্দ্র করে যখন কিছু লিখবেন তখন সেটা হবে ইলেজি। এই জন্য ইলেজির সংজ্ঞা যদি কখনো পরীক্ষা আসে, হোয়াট ইজ ট্র্যাজেডি, হোয়াট ইজ কমেডি, হোয়াট ইজ ইপিক, হোয়াট ইজ সনেট, হোয়াট ইজ ইলেজি, ডেথ অফ ডিয়ার, ইটস কল ইলেজি। প্রিয়জনের মৃত্যুতে যা লেখা হয় সেটা হচ্ছে ইলেজি। অথবা ইলেজির আরেকটা সংজ্ঞা লেখা যায়, যেটা আপনার কাছে ভালো লাগে, ইটস এ পোয়েম অফ সরো। দুঃখের একটা কবিতাকে বলা হয় ইলেজি। ইলেজির দুইটার যে কোনো একটা সংজ্ঞা লিখলেই হয়। পরীক্ষা যদি কখনো আসে, হোয়াট ইজ ট্র্যাজেডি, হোয়াট ইজ কমেডি, হোয়াট ইজ সিমিলার, হোয়াট ইজ মেটাফর, হোয়াট ইজ অ্যালিউশন, হোয়াট ইজ পার্সনিফিকেশন, হোয়াট ইজ ইপিক, যদি কখনো পরীক্ষা আসে হোয়াট ইজ ইলেজি, ইলেজির দুইটা সংজ্ঞার যে কোনো একটা লিখবেন। ডেথ অফ ডেয়ার, ইটস কল ইলেজি, অথবা ইটস এ পোয়েম অফ সরো, দুঃখের একটা কবিতাকে বলা হয় ইলেজি। টমাস গ্রে তার এই কবিতাটা লিখেছিল এবং বলেছিল, গ্রামের পূর্বপুরুষরা কেন মারা গেছে, কেন হারিয়ে গেছে, কেন মহাকালে অতল গভীরে তারা তলিয়ে গেছে, তারা তো আমাদের জন্য শুভকাঙ্ক্ষী ছিল, পথ প্রদর্শক ছিল। এবং কবিতার প্রথম লাইনই বলেছিল, লেট নট অ্যাম্বিশন মুভ দেয়ার স্কুল টয়েল, দেয়ার হোমলি জয়েন্ট ডেস্টিনি অবসকিউর, হোয়েন দি উইদিং টাস্ট ইন দি ডে টুইন্ড ইন দ্য হার্ট নাইট দ্য সোল নাইট। বললো গ্রামের পুরুষরা কেন মারা গেছে, কেন মহাকালে অতল গভীরে তারা হারিয়ে গেছে, তারা তো আমাদের জন্য শুভকাঙ্ক্ষী ছিল, পথ প্রদর্শক ছিল। এই গ্রামের ফোর ফাদার্স এর মৃত্যুর পয়েন্ট অফ থেকে এই কবিতাটা লেখা হয়েছে। কোশ্চেন করি, ইলিজি রিটেন ইন এ কান্ট্রি সার্জিয়াট, এটা কার লেখা? থমাস গ্রের লেখা। এটা কোন ধরনের গ্রন্থ? ইলিজি পয়েম। এবং এটা কখন পাবলিশড হয়? 1751 সাল। ইলিজি মানে কি? শোকগাথা। ইলিজি বলতে কি বোঝানো হয়? যখন কোনো ব্যক্তির মৃত্যুতে, ব্যথায়, ব্যথিতে, মর্মান্তিক হৃদয়ে কোনো কিছু লেখা হয়, বলা হয়, উপস্থাপন করা হয়, তখন তাকে বলা হয় ইলিজি পয়েম। যেমন রোমান্টিক পিরিয়ড আপনারা পড়বেন, পার্সি বিশিষ্ট একটা কবিতা লিখেছিল ইলেজি পয়েম জন কিটসের মৃত্যুতে, তার নাম অ্যাডোনাইস। দেখেন বিসিএস আসছে, লর্ড আলফার টেনিসন একটা কবিতা লিখেছিল ভিক্টোরিয়ান পিরিয়ডের ব্যক্তি, ইন মেমোরিয়াম, তার বন্ধু আর্থার হেনরি হেলিয়ামের মৃত্যুতে। এখানে এই ব্যক্তি তার গ্রামের পূর্বপুরুষ সমগ্র ফোর ফাদার্স কে মৃত্যুর পয়েন্ট অফ থেকে এই কবিতা লিখেছে, ইলেজি রিটেন ইন এ কান্ট্রি সার্জিয়ার। থমাস গ্রে বিখ্যাত ব্যক্তি, ইলেজি রিটেন ইন দি কান্ট্রি সার্জের, এটা একটা বিখ্যাত কবিতা লিখেছে থমাস গ্রে। এই কবিতার ধরন ইলেজি পয়েম, পাবলিশড 1751 সাল। ইলেজি মানে শোকগাথা। হোয়াট ইজ ইলেজি? ডেথ অফ ডেয়ার, অথবা ইটস এ পয়েম অফ সরো। ইলিজিতে 5টা বর্ণ, ELEGY, পাঁচটার যে কোনো একটা সংজ্ঞা লিখলে হয়। ইটস এ পয়েম অফ সরো, ইটস এ লেমেন্টেশন, ইটস এ মর্নিং, ইটস এ গ্রেট শক, তাৎক্ষণিক মৃত্যুর সংবাদ শোনা, অথবা বলা হচ্ছে ডেথ অফ ডিয়ার, ইটস কল ইলেজি। বলেন তো হোয়াট ইজ ইলেজি? ইটস এ পয়েম অফ সরো, অথবা ডেথ অফ ডিয়ার, যে কোনো একটা সংজ্ঞা লিখলেই হয়।
নিউ ক্লাসিক্যাল পিরিয়ড বিখ্যাত একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম থমাস গ্রে। থমাস গ্রে থেকে সিম্পলি আমরা একটা কবিতা পড়বো, এই কবিতা খুঁজতে গিয়ে কয়েকটা ইনফরমেশন পাইলাম। কবিতাটা একটা ইলেজি রিটেন ইন কান্ট্রি সার্চে, এটা একটা ইলেজি পোয়েম, শোকগাথা, পাবলিশড 1700 বলা হয় 51 সাল। ইলিজি মানে শোকগাথা। হোয়াট ইজ ইলেজি? ইটস এ পোয়েম অফ সরো, ইটস কল ইলেজি। অথবা ডেথ অফ ডিয়ার, ইটস কল ইলেজি। আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। ইজ ইট রাইট? কারো কোনো কোশ্চেন ইয়েস আছে? স্যার। জি না কারো স্যার। কোনো কোশ্চেন? আই থিঙ্ক কোনো কোশ্চেন নেই। হ্যাঁ, ওকে। Another thing is that Henry Fielding, Henry Fielding, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড বিখ্যাত একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম হেনরি ফিল্ডিং। HENRY ফিল্ডিং, FIELDING, হেনরি ফিল্ডিং। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে হেনরি ফিল্ডিং। He was born in 1707 থেকে 1754, 1707 থেকে 1754। কিন্তু নো নিড, প্রয়োজন নেই। এই ব্যক্তির বিখ্যাত একটা টাইটেল আছে, খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখেন। একে বলা হয় ফাদার অফ ইংলিশ নভেল। নভেল মানে উপন্যাস। বাংলা সাহিত্য উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইংলিশ উপন্যাসের জনক, ফাদার অফ ইংলিশ নভেল, হেনরি ফিল্ডিং। ফাদার অফ ইংলিশ নভেল, হেনরি ফিল্ডিং। এই ব্যক্তির বিখ্যাত নভেলগুলি হচ্ছে, একটা হচ্ছে এমিলিয়া, AMELIA, এমিলিয়া। একটা হচ্ছে টম জোন্স। টম জোন্স বিখ্যাত দুটি নভেল, এবং টম জোন্স 44 বিসিএস আসছে। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড ব্যক্তি হেনরি ফিল্ডিং, যাকে বলা হয় ফাদার অফ ইংলিশ নভেল। ফাদার অফ ইংলিশ নভেল, নভেল মানে উপন্যাস, নভেল মানে উপন্যাস। বাংলা সাহিত্যে উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইংলিশ উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং। এবং এই ব্যক্তির বিখ্যাত দুটি নভেল, একটা হচ্ছে এমিলিয়া, একটা হচ্ছে টম জোন্স। এমিলিয়া এবং টম জোন্স, এমিলি এবং টম জোন্স দুটি বিখ্যাত নভেল লিখেছে হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং কে বলা হয় ফাদার অফ ইংলিশ নভেল। নভেল মানে উপন্যাস, বাংলা সাহিত্যে উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইংলিশে ফাদার অফ ইংলিশ নভেল। ইংরেজি সাহিত্যে উপন্যাসের জনক হচ্ছে হেনরি ফিল্ডিং। ইংরেজি সাহিত্যে আবার একটা সাহিত্য, যে একজন জনক, একজন রাইটার, একজন লিখেছে তার কোনো ধারণা নেই, আরেকজন ধারণা যে সে কখনোই লেখে নাই, এই জন্য জনক একজন, রাইটার একজন। দেখেন নভেলে 5টা বর্ণ, নভেলে 5টা বর্ণ, 5টা ইনফরমেশন আমরা পেয়েছিলাম কিন্তু। নোবেল মানে উপন্যাস, বাংলা সাহিত্যে উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইংলিশ সাহিত্যে উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং। প্রথম নোবেল পামেলা, পাবলিশ 1740 সাল, লিখেছে স্যামুয়েল রিচার্ডসন। নোবেল থেকে 5টা ইনফরমেশন খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি নোবেলের জনক হচ্ছে, নোবেল মানে উপন্যাস, বাংলায় বঙ্কিম, ইংলিশে বলা হচ্ছে হেনরি ফিল্ডিং। ইংলিশ সাহিত্যে ফার্স্ট নোবেল, তার নাম হচ্ছে পামেলা, পাবলিশ হয় 1740 সাল, লিখেছে স্যামুয়েল রিচার্ডসন। এই 5টা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। নভেল মানে উপন্যাস, বাংলা সাহিত্যে উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইংরেজি সাহিত্যে উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং। ইংরেজি সাহিত্যে প্রথম নোবেল পামেলা, পাবলিশ 1740 সাল, লিখেছে স্যামুয়েল রিচার্ডসন। একজন ধারণা দিয়েছে, সে লেখে নাই, আরেকজন লিখেছে তার কোনো ধারণা নেই, এজন্য জনক একজন, রাইটার একজন। নর্মালি যে জনক সেই রাইটার, যে রাইটার সেই জনক হওয়ার কথা ছিল, কিন্তু ইংরেজি সাহিত্য সম্পূর্ণ এক্সেপশনাল। সিম্পল এখানে কোশ্চেন করি, নোবেল মানে কি? উপন্যাস। বাংলা সাহিত্য উপন্যাসের জনককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইংরেজি সাহিত্য উপন্যাসের জনককে হেনরি ফিল্ডিং। ইংরেজি প্রথম উপন্যাসের নাম কি? পামেলা, পাবলিশ হয় 1740 সাল, লিখেছে স্যামুয়েল রিচার্ডসন। এবার এখানে কোশ্চেন করি, নোবেলের জনক হেনরি ফিল্ডিং, তার বিখ্যাত দুটি নোবেল, একটা হচ্ছে এমিলিয়া, একটা টম জোন্স। টম জোন্স এটা 44 বিসিএস আসছে, রিপিট হলে ভালো, নাহলে এটা অবশ্যই আপনাদের জন্য অপেক্ষা করছে। এমিলিয়া একটা মেয়ের নাম, টিনেজ একটা মেয়ে, হ্যাঁ। এবং পামেলা যেমন একটা মেয়ের নাম ছিল, বলা আছে এমিলিও একটা মেয়ের নাম। এই সবচেয়ে একটা বৈশিষ্ট্য উপর ভিত্তি করে এই গ্রন্থটা তুলে ধরা হয়। তাহলে হেনরি ফিল্ডিং একজন বিখ্যাত ব্যক্তি। হি ওয়াজ বর্ন 1707 থেকে 1754, 1707 থেকে 1754। এই ব্যক্তি বিখ্যাত একটা টাইটেল পড়বেন, ফাদার অফ ইংলিশ নভেল। তার দুটি নভেল পড়বেন, এমিলিয়া, টম জোন্স। অতিরিক্ত নভেল থেকে আমরা কিছু ইনফরমেশন গল্প করলাম, নভেলে বর্ণ 5টা, 5টা ইনফরমেশন পেলাম। এই ব্যক্তি থেকে এতটুকু পড়লেই দ্যাটস এনাফ। তাহলে দেখেন নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে আমরা যতটুকু পড়লাম, এট গ্লান্সে একটু গল্প করি। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এমন একটা পিরিয়ড, প্রথম স্টেপ জানলাম এর নামডেশন সেঞ্চুরি, দ্বিতীয় স্টেপ জানলাম হচ্ছে এর শাখা প্রশাখা, তৃতীয় স্টেপ নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে অনেকগুলি ব্যক্তি জানলাম।
যেমন একজন ব্যক্তি জানলাম থমাস গ্রে, একজন ব্যক্তি জানলাম থমাস হবস, একজন ব্যক্তি স্যামুয়েল জনসন, আরেকজন ব্যক্তি জানলাম স্যামুয়েল রিচার্ডসন, আরেকজন ব্যক্তি জানলাম ড্যানিয়েল ডিফো, আরেকজন ব্যক্তি জানলাম হচ্ছে উইলিয়াম কনগ্রেভ, আরেকজন ব্যক্তি জানলাম জনাথন সুইফট, আরেকজন ব্যক্তি জানলাম হেনরি ফিল্ডিং। দেখেন এই ব্যক্তিগুলি সম্পর্কে কিন্তু আমরা জেনে এসেছি। হ্যাঁ, আরেকজন ব্যক্তি জানবো, সেই ব্যক্তির নাম হচ্ছে আলেকজান্ডার পপ। আলেকজান্ডার পপ, এবার খেয়াল করি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এমন একটা পিরিয়ড, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে প্রথম স্টেপ জানলামের নাম রেশন সেঞ্চুরি, দ্বিতীয় স্টেপ জানলামের শাখা প্রশাখা, তৃতীয় স্টেপ দেখেন অনেকগুলি ব্যক্তি আমরা জেনেছি। লাস্ট আর একজন ব্যক্তি জানবো, সেই ব্যক্তি হচ্ছে আলেকজান্ডার পপ। থমাস গ্রে একজন বিখ্যাত ব্যক্তি, তার একটা কবিতা পড়বেন, সেই কবিতার নাম ইলিজি রিটেন ইন এ কান্ট্রি সার্জিয়ার। এটা একটা ইলিজি পয়েম, শোকগাথা, বন্ধুর মৃত্যুতে লেখা, এবং কবিতাটা পাবলিশ হয় 1751 সাল। ইলিজি মানে শোকগাথা, ডেথ অফ ডিয়ার, ইটস এ পয়েম অফ সরো। থমাস হোবস একজন বিখ্যাত ব্যক্তি, তার দুইটা ইনফরমেশন পড়বেন, লেভিয়াথান কার লেখা, থমাস হোবসের লেখা, এবং নলেজ ইজ পাওয়ার কে বলেছে, থমাস হোবস বলেছে। কোথায় বলেছে? লেভিয়াথান। এস এস স্যামুয়েল জনসনকে বলা হয় ফাদার অফ ইংলিশ ডিকশনারি, যারা ডিকশনারি লেখে তাদেরকে বলা হয় লেক্সিকোগ্রাফার। দুটির বাংলা অর্থ অভিধান বা অভিধান তত্ত্ব বা অভিধান রচনাকারী ব্যক্তি। Another thing is স্যামুয়েল রিচার্ডসন থেকে চারটে ইনফরমেশন পড়বেন। ইংরেজ সাহিত্যের ফার্স্ট নোবেল পামেলা, পাবলিশ 1740 সাল, এর অপর নাম দি বার্ডস অফ রিওয়ার্ডে, এবং বলা হচ্ছে লিখেছে স্যামুয়েল রিচার্ডসন। ড্যানিয়েল ডিফো থেকে দুইটা তিনটে ইনফরমেশন পড়বেন। ড্যানিয়েল ডিফো একজন ফেমাস নোবেলিস্ট, তার একটা নোবেল রবিনসন ক্রুসো, এটা পাবলিশ হয় 1719 সাল। উইলিয়াম কনগ্রেভ একজন বিখ্যাত ব্যক্তি, যাকে বলা হয় ব্যাচেলার পয়েট, তার বিখ্যাত তিনটে কমেডি পড়বেন। একটা হচ্ছে লাভ ফর লাভ, ওল ব্যাচেলার, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। আর কমেডি জনক জানলাম নিকোলাস উডাল, এবং ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড পাবলিশ হয় 1700 সাল। জনাথন সুইফট একজন বিখ্যাত ব্যক্তি, যার তিনটে চারটে ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। জনাথন সুইফট একজন বিখ্যাত ব্যক্তি, হি ওয়াজ বর্ন ইন 1667 থেকে 1754। জনাথন সুইফটকে বলা হয় ইংরেজ সাহিত্যে বেস্ট স্যাটারিস্ট। তার বিখ্যাত একটা গ্রন্থ গ্যালিবার টেবিল, যেখান থেকে চারটে পাঁচটা ইনফরমেশন পেলাম। গ্যালিবার টেবিলস একটা নভেল, এটা পাবলিশ হয় 1726 সাল, লিখেছে জনাথন সুইফট। তার ছোট্ট একটি পার্ট, এ ভয়েস টু লিলিপুট। হেনরি ফিল্ডিং একজন বিখ্যাত ব্যক্তি, তার থেকে দুইটা তিনটে ইনফরমেশন পেলাম। ফাদার অফ ইংলিশ নোবেল হেনরি ফিল্ডিং, এমিলিয়ান টম জোন্স, বিখ্যাত দুটি নোবেল হেনরি ফিল্ডিং এর। আমরা জানলাম নোবেল এন ওভিল, নোবেলে পাঁচটা বর্ণ, পাঁচটা ইনফরমেশন জানলাম। নোবেল মানে উপন্যাস, বাংলা সাহিত্যে উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইংরেজ সাহিত্যে উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং। ইংরেজ সাহিত্যে প্রথম নোবেল পামেলা, পাবলিশ 1740 সাল, লিখেছে স্যামুয়েল রিচার্ডসন। লাস্ট একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি আলেকজান্ডার পপ। তবে আলেকজান্ডার পপ জানার পূর্বে আরেকজন ব্যক্তি আছে উইলিয়াম ব্লেক, কিন্তু নো নিড, সে রোমান্টিক পিরিয়ডে দু একটা বইতে লেগেছে সেই যুগের, কিন্তু পারফেক্ট নয়। লাস্ট আরেকজন ব্যক্তি পড়বো, সেই ব্যক্তি হচ্ছে আলেকজান্ডার পপ। জন ডাইডেন দরকার নেই। জন মিল্টন একটা টাইটেল বলবেন, ইপিক পয়েট জন মিল্টন, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লিখে জন মিল্টন, ইপিক, দ্যাটস এনাফ। জন মিল্টন রেনেসান্স পিরিয়ডের কবি হয়, নিও ক্লাসিক্যাল হয়। হ্যাঁ, আলেকজান্ডার পপ লাস্ট পারসন, আলেকজান্ডার পপ। তবে আলেকজান্ডার পপ জানার পূর্বে কারো কোনো কোশ্চেন আছে? ইজ দেয়ার এনি কোশ্চেন এনিবডি এলস? দেখি কার কোনো কোশ্চেন আছে কিনা, ইট কমেন্ট করেন তো। আই থিঙ্ক কারো কোনো কোশ্চেন নেই। হ্যাঁ, ওকে গুড। স্যার যদি কোশ্চেন চমৎকার হয়েছে থাকে, স্যার। হ্যাঁ কারো কোনো কোশ্চেন আছে মৌখিকভাবে বলতে পারেন। স্যার থমাস গ্রের এই যে এলিজি পোয়েম, এটা 1751 লেখা, এটা কি সার্জিয়ারটাই কি 1751 লেখা? থমাস গ্রে একজন বিখ্যাত ব্যক্তি, তার বিখ্যাত একটা কবিতা ইলিজি রিটেন ইন এ কান্ট্রি সার্জেট, এটা একটা ইলিজি পোয়েম, পাবলিশড হয় 1751 সাল। জি স্যার, পেয়ে এটা গেছি। থমাস গ্রে লেখা, ইলিজি রিটেন ইন এ কান্ট্রি সার্জেট, পাবলিশড হয় 1751 সাল। ক্লিয়ার? ইয়েস স্যার। আর কোনো কোশ্চেন? ইজ there any question anybody else? কার কোনো কোশ্চেন আছে? জি না স্যার। ওকে গুড সাউন্ড। এবার আমরা আরেকজন ব্যক্তি দেখি, সেই ব্যক্তির নাম হচ্ছে আলেকজান্ডার পপ। ALEXANDER, আলেকজান্ডার পপ। আলেকজান্ডার পপ একজন বিখ্যাত ব্যক্তি। যদি বলা হয় আলেকজান্ডার পপ কোন যুগের কবি, তার দুটি টাইটেল লিখি। একটি হচ্ছে পয়েট অফ দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড।
আলেকজান্ডার পপ কোন যুগের কবি? নিও ক্লাসিক্যাল। নিও ক্লাসিক্যাল অনেকগুলো পার্ট ছিল, কোন পার্টের কবি? অগাস্টান পিরিয়ডের কবি। অগাস্টান পিরিয়ডের কবি। এই ব্যক্তির বিখ্যাত একটি গ্রন্থ পড়বেন, খুবই ইম্পর্টেন্ট, রেপ অফ দি লক। রেপ অফ দি লক। রেপ অফ দি লক এটা একটা ইপিক, তবে মক ইপিক হয়। মক ইপিকটাই বেশি রাইট। ইপিক এবং মক ইপিক, MOC কে মক ইপিক। হিরো, রেপ অফ দি লকের হিরো হচ্ছে ব্যারন। হিরোইন, বেলিন্ডা। পাবলিশড 1712 সাল, লিখেছে আলেকজান্ডার পপ। এই পাঁচটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। আরে, আলেকজান্ডার পপ কোন যুগের কবি? নিও ক্লাসিক্যাল। নিও ক্লাসিক্যাল কোন পার্ট? আগস্টান। তার বিখ্যাত একটা গ্রন্থ রেপ অফ দি লক। রেপ অফ দি লক ইপিক বা মক ইপিক। মক ইপিক রাইট, নায়ক ব্যারন, নায়িকা বেলিন্ডা, পাবলিশ 1712 সাল, লিখেছে আলেকজান্ডার পপ। পাঁচটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। যদি কোশ্চেন করা হয় আলেকজান্ডার পপ কোন যুগের কবি, অবশ্যই বলবো নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি। নিও ক্লাসিক্যাল না থাকলে আগস্টান, আগস্টান না থাকলে নিও ক্লাসিক্যাল, দুটোই যদি থাকে তাহলে পারফেক্ট হচ্ছে মেজর পার্ট আগে, শাখা প্রশাখা পরে। নিও ক্লাসিক্যালের যুগটা 1660 থেকে 1798। আগস্টান পিরিয়ড 1700 থেকে 1745। রেপ অব দি লকের বাংলা অর্থ হচ্ছে বেনি কর্তন করা। রেপ অব দি লকের বাংলা অর্থ বেনি কর্তন করা, মানে চুল কেটে দেওয়া। রেপ অব দি লক ইপিক বা মক ইপিক, MOC কে মক ইপিক। মক ইপিক মানে উপহাস করা, তামাশা করা। নায়ক হচ্ছে ব্যারন, এই যে ক্যারেক্টার আসে BARON, ব্যারন। নায়ক হচ্ছে ব্যারন, নায়িকা বেলিন্ডা, BELINDA, বেলিন্ডা, বেলিন্ডা। পাবলিশ 1712 সাল এবং লিখেছে আলেকজান্ডার পপ। এই পাঁচটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। রেপ অব দ্য লকের নায়ক ব্যারন, নায়িকা বেলিন্ডা, পাবলিশ 1712 সাল, লিখেছে আলেকজান্ডার পপ। ইপিক বা মক ইপিক, অপশনে যেটা থাকবে সেটা দেবো, দুটোই থাকলে পারফেক্ট হচ্ছে মক ইপিক। এবার ছোট করে আরেকটা ইনফরমেশন জানি যা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা অবশ্যই ট্রিপল স্টার দিয়ে রাখেন, এই জায়গাটাকে ট্রিপল স্টার দিয়ে রাখেন। আলেকজান্ডার পপ একজন বিখ্যাত ব্যক্তি। হি ওয়াজ বর্ন ইন, বলা হয় 1688 থেকে 1744। আলেকজান্ডার পপ নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি, অগাস্টান পিরিয়ডের কবি। তার একটা কবিতা পড়বেন, রেপ অফ দি লক। রেপ অফ দি লক এটা একটা ইপিক বা মক ইপিক। নায়ক ব্যারন, নায়িকা বেলিন্ডা, পাবলিশ 1712 সাল, লিখেছে আলেকজান্ডার পপ। এই পাঁচটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। আলেকজান্ডার পপের বিখ্যাত আরেকটা ইনফরমেশন আমরা জেনে নেই, যা খুবই ইম্পর্টেন্ট। এসে, ESSAY, এসে অন ক্রিটিসিজম, CRITICISM। এসে অন ক্রিটিসিজম একটা বিখ্যাত কবিতা। এই কবিতাটা লিখেছে আলেকজান্ডার পপ। আলেকজান্ডার পপ, এসে অন ক্রিটিসিজম একটা বিখ্যাত কবিতা লিখেছে আলেকজান্ডার পপ। তবে অবশ্যই মনে রাখবেন আপনারা, এসে ইন ক্রিটিসিজম, এখানে পার্থক্য আছে ইন আর অন, এখানে পার্থক্য আছে ইন আর অন। এসে ইন ক্রিটিসিজম একটা মেজর ওয়ার্ক, এর কোনো ধরন নাই। এটা লিখেছে ম্যাথু আর্নল্ড, MATTHEW, ম্যাথু আর্নল্ড, ARNLD। যদি বলা হয় ম্যাথু আর্নল্ড কোন যুগের কবি? BP, ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। খেয়াল করি, এসে অন আর ইন, খেয়াল করি, এসে অন ক্রিটিসিজম একটা কবিতা আলেকজান্ডার পপ, সংক্ষেপে এসে ইন ক্রিটিসিজম একটা মেজর ওয়ার্ক, এর ধরনে ম্যাথু আর্নল্ডের লেখা। ম্যাথু আর্নল্ড BP মানে ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। পার্থক্য হচ্ছে ইন আর অন, পড়ে যাবেন অন, দিয়ে আসবেন ইন, দিয়ে আসবেন ইন, বাসায় এসে দেখবেন অন। এসে অন ক্রিটিসিজম একটা বিখ্যাত কবিতা আলেকজান্ডার পপের হলেও এসে ইন ক্রিটিসিজম একটা মেজর ওয়ার্ক, এর কোনো ধরন নেই। কোশ্চেন আসবে এসে ইন ক্রিটিসিজম কার লেখা? ম্যাথু আর্নল্ড, MATTHEWARNLD, ম্যাথু আর্নল্ড। যদি বলা হয় ম্যাথু আর্নল্ড কোন যুগের কবি? BP মানে ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। ভিক্টোরিয়ান পিরিয়ডকে সংক্ষেপে বলা হয় BP। ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি ম্যাথু আর্নল্ড, তার বিখ্যাত একটা গ্রন্থ এসে ইন ক্রিটিসিজম।
আলেকজান্ডার পপ দুইটা শব্দ, দুইটা ইনফরমেশন পড়বেন, একটা রেপ অফ দি লাভ, একটা এসে অন ক্রিটিসিজম। এসে অন ক্রিটিসিজম একটা বিখ্যাত কবিতা আলেকজান্ডার পপের, হলেও এসে ইন এর পরিবর্তে অন, অনের পরিবর্তে ইন, এটা মনে রাখবেন। এসে অন ক্রিটিসিজম একটা বিখ্যাত কবিতা আলেকজান্ডার পপের, বাট এসে ইন ক্রিটিসিজম একটা মেজর ওয়ার্ক ম্যাথু আর্নল্ড। আলেকজান্ডার পপের বিখ্যাত কোটেশন জেনে নিই। আলেকজান্ডার পপ সংক্ষেপে বলা হয় এ ডট পপ। আলেকজান্ডার পপের বিখ্যাত কোটেশন, আলেকজান্ডার পপের বিখ্যাত কোটেশন বা উক্তি বা প্রবাদ: এ লিটল, এল আই ডবল টি এল, এ লিটল লার্নিং, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী, কে বলেছে? আলেকজান্ডার পপ। টু আর, ই ডবল আর, আর মানে ভুল করা, টু আর ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, টু ফরগিভ ইজ ডিভাইন, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ভুল মাত্র স্বাভাবিক ক্ষমা মহৎ। টু আর ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ভুল মাত্র স্বাভাবিক ক্ষমা মহৎ। ফুলস রাশি ফায়ার অ্যাঞ্জেল কেয়ার টু ট্রেড, ফুলস রাশি ফায়ার অ্যাঞ্জেল ফেয়ার টু ট্রেড, বোকারা যেখানে আগে যায় দেবতারা সেখানে ভয় পায়। ফুলস রাশ ইন ফায়ার অ্যাঞ্জেল ফেয়ার টু ট্রেড, বোকারা যেখানে আগে যায় দেবতারা সেখানে ভয় পায়। এই বিখ্যাত তিনটি কথা বলেছিল আলেকজান্ডার পপ, যেখান থেকে বলেছিল সেই কবিতার নাম বলা হচ্ছে এসে অন ক্রিটিসিজম, ক্রিটিসিজম। ছোট্ট করে এখানে জানি এস এর জনক হচ্ছে ফ্রান্সিস বেকন, এস এর জনক ফ্রান্সিস বেকন। আর এখানে ক্রিটিসিজমের জনক হচ্ছে জন ড্রাইডেন, ক্রিটিসিজমের জনক হচ্ছে জন ড্রাইডেন, ক্রিটিসিজমের জনক হচ্ছে জন ড্রাইডেন। দুটো অতিরিক্ত কোশ্চেন। এই তিনটে বিখ্যাত কোটেশন বলেছিল আলেকজান্ডার পপ, তিনটে কথাই বলেছিল এসে অন ক্রিটিসিজম মধ্যে থেকে। দেখেন এখানে তিনটে শব্দ, এস এর জনক অতিরিক্ত জানলাম ফ্রান্সিস বেকন, এস এর জনক অতিরিক্ত জানলাম, এস এর জনক অতিরিক্ত জানলাম ফ্রান্সিস বেকন, আর ক্রিটিসিজমের জনক জানলাম জন ডাইডেন। দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এটা বিসিএস এ আসছে, এটা আপনাদের জন্য ওয়েট করছে। নিও ক্লাসিক্যাল পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি আলেকজান্ডার পপ, আলেকজান্ডার পপের দুইটা টাইটেল পড়বেন, সে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি এবং আগস্টান পিরিয়ডের কবি। কোন যুগের? নিও ক্লাসিক্যাল না থাকলে আগস্টান, দুইটাই থাকলে মেজর পার্ট, আগস্টান না হয় নিও ক্লাসিক্যাল। পারফেক্ট। আলেকজান্ডার পপ দুটো শব্দ, দুটি কবিতা: রেপ অফ দি লভ, এসে অন ক্রিটিসিজম। রেপ অফ দি লক থেকে পাঁচটা ইনফরমেশন। রেপ অফ দি লকের নায়ক ব্যারন, নায়িকা বেলিন্ডা, পাবলিশ 1712 সাল। এটা ইপিক বা মক এপিক, লিখেছে আলেকজান্ডার পপ। এসে অন ক্রিটিসিজম একটা কবিতা আলেকজান্ডার পপের, হলেও এসে ইন ক্রিটিসিজম একটা মেজর ওয়ার্ক ম্যাথু আর্নল্ডের লেখা, সে ভিক্টোরিয়ান পিরিয়ডের ব্যক্তি। অক্সফোর্ড ডিকশনারিতে সবচেয়ে বেশি কোটেশন উইলিয়াম শেক্সপিয়ার আছে, দ্বিতীয় কোনো ব্যক্তির থেকে থাকলে আলেকজান্ডার বলা হচ্ছে পপের আছে। আলেকজান্ডার পপ তিনটে কোটেশন: এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী, টু আর ইজ হিউম্যান বিং, টু ফরগিভ ইজ ডিভাইন, ভুল মাত্র স্বাভাবিক হওয়া মহৎ, ফুলস রাশিন হয় এঞ্জেল ফেয়ার টু ট্রেড, বোকারা যেখানে আগে দেয় দেবতারা সেখানে ভয় পায়। কারণ বোকারা কি করে ওরা নিজেরাও জানে না, এই জন্য ওদের জন্য দেবতার রাস্তা ক্লিয়ার করে দেয়। আর জ্ঞানী লোক যখন সৃষ্টিকর্তার নাম নিয়ে, কোনো জ্ঞান তৃষ্ণার্ত যখন ঘরে থেকে বের হয় সৃষ্টিকর্তার নাম নিয়ে, তখন জ্ঞান তৃষ্ণার্থর পদতলে ফেরেশতার নূর বা আলো বিছিয়ে দেয়, যাতে ওই জ্ঞান তৃষ্ণার্থর জ্ঞান আহরণ করতে অনেক বেশি সহজ হয়। তিনটি কথাই বলেছে আলেকজান্ডার পপ, যেখান থেকে বলেছে সেই গ্রন্থের নাম এসে অন ক্রিটিসিজম। এস এর জনক ফ্রান্সিস বেকন, আর ক্রিটিসিজমের জনক জন ড্রাইডেন, DRYDEN, জন ড্রাইডেন। তাহলে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড মানে একটা পিরিয়ড, প্রথম স্টেপের নাম ডেশন সেঞ্চুরি, দ্বিতীয় স্টেপের শাখা প্রশাখা, তৃতীয় স্টেপ অনেকগুলি ব্যক্তি, এই 8-10 জন ব্যক্তি পড়লেই দ্যাটস এনাফ 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 অফ দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। তাহলে দেখেন নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে আমরা যতটুকু জানলাম, এই পর্যন্ত আই থিঙ্ক টোটাল কনসেপ্ট ক্লিয়ার। আই থিঙ্ক নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে যতটুকু জানলাম, শুনলাম, বললাম, লিখলাম, এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড যুগ অনুসারে হয়,
4 নম্বর, লেকশন হয় 3 নম্বর। সো লাস্ট 30 সেকেন্ড ফর অল অফ ইউ। কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত টোটাল কনসেপ্ট ক্লিয়ার? ইজ there any question ক্লিয়ার। anybody else? আই থিঙ্ক কারো কোনো কোশ্চেন নেই। হ্যাঁ, আলেকজান্ডার পপের একটা কোশ্চেন দেখলাম, কমেন্ট দেখলাম, একটু দেখি। ওকে, আলেকজান্ডার পপের কোডটা আরেকবার বললে ভালো হতো। ওকে, গুড। নিও ক্লাসিক্যাল পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি আলেকজান্ডার পপ। এই ব্যক্তির বিখ্যাত 3টে কোটেশন: এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ভুল মাত্র স্বাভাবিক মহৎ। ফুলস রাশিন হয়, অ্যাঞ্জেল ফেয়ার টু টেড, বোকারা যেখানে আগে যায় দেবতারা সেখানে ভয় পায়। বোকারা যেখানে আগে যায় দেবতারা সেখানে ভয় পায়। আলেকজান্ডার পপের 3টে কোটেশন: এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। টু আর, আর মানে ভুল করা, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ভুল মাত্র স্বাভাবিক মহৎ। ফুলস রাশিন হয়, অ্যাঞ্জেল ফেয়ার টু টেড, ফেয়ার টু টেড একটা ফ্রেজ। ফুলস রাশিন হয়, অ্যাঞ্জেল ফেয়ার টু টেড, বোকারা যেখানে আগে যায় দেবতারা সেখানে ভয় পায়। কত দিনটি বলেছে আলেকজান্ডার পপ? যেখানে বলেছে সেই বিখ্যাত কবিতার নাম হচ্ছে এসে অন ক্রিটিসিজম। এসের জনক ফ্রান্সিস বেকন, ক্রিটিসিজমের জনক হচ্ছে জন ড্রাইডে। নিও ক্লাসিক্যাল পেড থেকে এতটুকু পড়লে দ্যাটস এনাফ, এর বাইরে পড়ার কখনোই প্রয়োজন নেই, নেই এন্ড নেই। সো লাস্ট অন, আর কোনো কোশ্চেন আছে কারো? তাহলে দ্যাটস এনাফ। হ্যাঁ, নো মোর টুডে, আজকের মতো এতটুকু থাক। নেক্সট ক্লাস আমরা রোমান্টিক পেড ইনশাল্লাহ করে ফেলবো। লাস্ট ওয়ান, কারো কোনো কোশ্চেন আছে? স্যার তাহলে আমি একটু জানতে চাচ্ছি যে একদম প্রথম যে কবি, অর্থাৎ স্যার থমাস হবসের একটু যদি বলতেন, আমার তখন সমস্যা হচ্ছে। নিও ক্লাসিক্যাল পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে থমাস হোবস। বাংলা বলে টমাস, ইংলিশে বলে থমাস। থমাস হোব দুটি শব্দ, দুটি ইনফরমেশন। লেবিয়াথান কার লেখা? থমাস হোবস এর লেখা। নলেজ ইজ পাওয়ার কে বলেছে? থমাস হোবস বলেছে। কোথায় বলেছে? লেবিয়াথান। থমাস হোবস একজন পলিটিক্যাল ফিলোসোফার, সে পাশ্চাত্যের ইতিহাসের ব্যক্তি, ইংলিশের ব্যক্তি না। কিন্তু ইংলিশে লেখার কারণে তাকে ইংলিশ অন্তর্ভুক্ত করা হয়েছিল। সাহিত্য যখন কোনো কিছু লেখে, তখন যে ব্যক্তি লেখে না কেন সাহিত্যিক, তখন বলে দেয় এটা ট্র্যাজেডি, কমেডি, ড্রামা, প্লে, এপিক, নভেল, কবিতা। লেখক যদি গ্রন্থ বলে দেয় তাহলে সেটা সহজেই বোঝা যায়। লেখক যদি না বলে দেয় গ্রন্থের ধরনটা, তাহলে সেই সকল গ্রন্থকে বলা যায় মেজর ওয়ার্ক, নোটেবল ওয়ার্ক, ফেমাস ওয়ার্ক, উল্লেখযোগ্য গ্রন্থ, বিখ্যাত সাহিত্যকর্ম। সাহিত্যের সব গ্রন্থের ধরন হয় না। যেমন দেখেন, ডাস ক্যাপিটাল লিখেছে কালমার, আমরা কি বলবো ডাস ক্যাপিটাল একটা ট্র্যাজেডি, কমেডি, ড্রামা, প্লে, এপিক, নভেল, কবিতা? না, এটা একটা মেজর ওয়ার্ক। সাহিত্যের সব গ্রন্থের ধরন হয় না। এখানে কোশ্চেন কখনোই এরকম হবে না হোয়াট কাইন্ড টাইপস অফ লেভিয়াথান, লেভিয়াথান কোন ধরনের গ্রন্থ। এখানে কোশ্চেন হবে হু রোট লেভিয়াথান। লেভিয়াথান লিখেছে কে? এটা থমাস হোবস। তার কোটেশনটা হতে পারে নলেজ ইজ পাওয়ার, কে বলেছে? থমাস হোবস। কে বলে হচ্ছে? থমাস হোবস। কোথায় বলেছে? লেভিয়াথান। নলেজ ইজ পাওয়ার এটা থমাস হোবস হলেও নলেজ ইজ ইটসেলফ পাওয়ার, ইটসেলফ ইম্পারেটিভ সেন্টের মতো হাইড করা হয়, তাহলে হয় নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ পাওয়ার এটা ফ্রান্সিস বেকনও বলেছে, নলেজ ইজ পাওয়ার এটা থমাস হোবসও বলেছে, তবে থমাস হোবস হচ্ছে পারফেক্ট। ফ্রান্সিস বেকন বলেছিল নলেজ ইজ পাওয়ার, এটা থমাস হোবস। ফ্রান্সিস বেকন বলেছিল নলেজ ইজ ইটসেলফ পাওয়ার, এটা ফ্রান্সিস বেকন। কিন্তু নলেজ ইজ ভার্সু এটা বলেছে সক্রেটিস। কিন্তু নো নিড, দরকার নেই। আমার সব দুটো শব্দ, 3টে ইনফরমেশন পড়বেন। দুইটা তার বিখ্যাত, একটা তার গ্রন্থ, আরেকটা তার বিখ্যাত কোটেশন। কে বলেছে? হোপস। কোথায় বলেছে? লেভিয়াত। ওকে, গুড। হ্যাঁ, আই থিঙ্ক আরো কোনো কমেন্ট নেই, দেখলাম যতটুকু কমেন্ট আছে আই থিঙ্ক রিকভার করেছি। হ্যাঁ, কোশ্চেন সলভ করেছি। তাহলে যতটুকু জানলাম, লাস্ট 30 সেকেন্ড, ইজ দ্য এনি কোশ্চেন এনিবডি এলস? আর কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, গুড। তাহলে সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। হ্যাঁ, গো হেড উইথ ইউর ড্রিমস। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
হ্যাঁ, যতটুকু দিয়েছি আলহামদুলিল্লাহ।